ঢাকা শহরের আকাশটা আজ ঝকঝকে পরিষ্কার। হালকা বাতাস বইছে, দূর থেকে শোনা যাচ্ছে চায়ের দোকানের আড্ডা, রিকশার ঘন্টি আর বিশ্ববিদ্যালয়ের কোলাহল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকলো এক অচেনা ছেলে। মাথায় তার সাদা টুপি, গায়ে সাদা পাঞ্জাবি আর মুখের হালকা দাড়ি। হাঁটছে আস্তে আস্তে, চোখ নিচু করে, ঠোঁটে হালকা দোয়া পড়ার ভঙ্গি। ছেলেটার নাম রেহান, তবে অধিকাংশ মানুষ তাকে চিনে নেহাজ হুজুর নামে। আসলে সে নামটা লেগেই গেছে তার পোশাক আশাকের কারণে। টুপি, দাড়ি, পাঞ্জাবি, এই সাজে 2040 সালের ঢাকার একেবারে মডার্ন পরিবেশে সে যেন অন্য জগতের মানুষ। ঢাকা ভার্সিটির করিডোরে ঢুকতেই ভিড় জমে গেল। ছাত্র ছাত্রীদের চোখে মুখে বিস্ময় আর হাসাহাসির আভা। মেয়েরা ছোট ড্রেস, আধুনিক ছেলেরা ট্রেন্ডি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, একেবারে স্টাইল আর ফ্যাশনের ঢল। সেখানে হঠাৎ করে যেন আরব দেশের কোনো মাদ্রাসা পড়ুয়া ছেলে ঢুকে পড়ল অন্যরকম বেমানান এক চেহারা নিয়ে। ওই দেখ দেখ, হুজুর ঢুকছে ভার্সিটিতে। ওই যে টুপি দাড়িওয়ালা মামা, হা হা হা। আরে ভাই, এ তো মসজিদের লোক মনে হয়, ভুল করে ভার্সিটিতে ঢুকে গেছে। নিহানকে দেখেই সবাই এমন করেই কমেন্ট করতে শুরু করেছে। একজন বলল, মডার্ন যুগে এসে এসব খ্যাতসাজ, 2040 সাল চলতেছে ভাই, এখনো এমন মানুষ আছে? যার যার জায়গা থেকে হাসির শব্দ ভেসে আসছে, তবে কেউ সরাসরি নেহানের সামনে এসে কিছু বলল না, কারণ ছেলেটা মাথা নিচু করে শান্তভাবে হাঁটছে। যাকে পাচ্ছে সে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহর উপর ভরসা রাখেন। এমন কথায় অনেকে আবার হাসি চেপে রাখতে পারে না। ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের মূল সড়কের পাশে বসে থাকা একদল ছেলের চোখে পড়ল নেহানকে। তারা ভার্সিটির সবচেয়ে কুখ্যাত, প্রভাবশালী আর ধনী ছেলেদের দল। ছেলেগুলোর নেতার নাম ফায়াজ, ক্ষমতাধর বাপের একমাত্র ছেলে সে। ফায়াজ হলো রাজধানীর সবচেয়ে বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ আর পাওয়ারফুল লোকের ছেলে। দামি স্পোর্টস বাইক তার, দামি পোশাক তার, আর আশেপাশে সবাই তাকে ভয় পায়। ফায়াজ যেখানে বসে সেখানে যেন ছোটখাটো রাজত্ব গড়ে তোলে। সেদিনও সে তার লাল কালারের সুপার বাইকটা পাশে রেখে বসেছিল। তার সাথে 3-4 জন ফলোয়ার টাইপের ছেলে বাদাম খাচ্ছিল, সিগারেট ধরাচ্ছিল আর পাশ দিয়ে যাওয়া মেয়েদের দেখে শীষ দিচ্ছিল। হঠাৎ চোখে পড়ে নিহানকে, মাথা নিচু করে পাঞ্জাবি পরে হেঁটে যাচ্ছে। ফায়েজের ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠে বলে, আরে এ আবার কোন দুনিয়ায় প্রাণী রে ভাই? তার পাশের সঙ্গীরা হো হো করে হেসে উঠল। তারাও বলে, হুজুর ঢুকেছে ভাই ভার্সিটিতে দাওয়াত খেতে, মনে হয় দোয়া পড়িয়ে যাবে। দেখে মনে হচ্ছে সরাসরি 1970 সাল থেকেও টাইম মেশিন উঠে চলে এসেছে। ফায়াজ মুখে বাদামের খোসা ছুঁড়ে দিয়ে ঢেকে উঠল নেহানকে। এই ছেলে শুনো, টুপি মামা দাঁড়াও তো। ফায়াজের কথা শুনে নেহান থামলো, মাথা ঘুরিয়ে তাকালো সেদিকে, তারপর বলে, জি ভাই, আমাকে ডাকছেন? কোনো সমস্যা? তার শান্ত স্বরটা যেন আরো আগুনে ঘি ঢেলে দিল। ফায়াজ চেয়ারে হেলান দিয়ে বলল, তুমি কি আসছো মসজিদে নামাজ পড়তে নাকি ভার্সিটিতে ক্লাস করতে? সাথের সবাই খিলখিল করে হেসে উঠল। সবাই পাশ থেকে বাকিরা বলে, ভাই ক্লাস করতে এসেছে কই, এই ড্রেস পরে ভার্সিটিতে ঢুকছে মানে নিশ্চয়ই হুজুর হুজুর টাইপ কিছু। সে মনে হয় মিলাদ পড়াতে এসেছে। নিহান কিন্তু কিছু বলল না, সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট নড়ছে, মনে হলো আল্লাহর নাম পড়ছে। ফায়াজ আবার বলল, শোনো, এখানে এভাবে ঘোরাঘুরি করা যায় না। ভার্সিটিতে আসতে হলে আমাদের মতো হতে হবে, কুল হতে হবে, ফ্যাশনার হতে হবে। এই টুপি দাড়ি পরে আসলেই সবাই তোমাকে হেসে উড়িয়ে দিবে। নিহাজ শান্ত গলায় উত্তর দিল, ভাই, মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা ঠিক না। আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি টুপি আর পাঞ্জাবি পরি আর ভালোভাবে চলি। তার কথা শুনে যেন আরো জোরে হেসে উঠল সবাই। আরে ভাই, এ তো দারুণ কমেডি আইটেম। 2040 সালে এসে এখনো আল্লাহর শান্তি নাকি? হুজুর একটু মডার্ন হও, ফোনে টিকটক নামাও, ইনস্টাগ্রাম আইডি খুলো, তারপর আমাদের সাথে বসো। নাইম আবার মজা করে উঠে গিয়ে নিহানের সামনে হাত জোর করে দাঁড়ালো, তারপর বলল,
হুজুর দোয়া করেন যেন আমি একটা মেয়েকে পটাতে পারি, তার সাথে রুমমেট করতে পারি। তারপর মাথা নিচু করে নিহানের পা ছুঁয়ে দেখালো। সবাই হো হো করে হাসে। নিহান নাউজুবিল্লা বলে সরে যায়। ফায়েজের চোখে একটা তৃপ্তির ঝিলিক ফুটে ওঠে। সে এই ধরনের অফবিট মানুষদের নিয়ে খেলতে ভালোবাসে। সে বলে, শোনো টুপি ভাই, এভাবে চললে কিন্তু এখানে টিকতে পারবে না। সবাই তোমাকে হেই করবে, সবাই হাসবে। এক কাজ করো, এই টুপি পাঞ্জাবি খুলে ফেলো, জিন্স শার্ট পরে এসো, আমাদের সাথে থাকো, না হলে এক ঘরে হয়ে যাবে। নিহান এবার একটু গম্ভীর হয়ে বলে, ভাই, একঘরে হওয়ার ভয় আমার নেই। আমি যদি আল্লাহর পথে থাকতে পারি তাতেই আমার শান্তি। ফায়েজ আবার হেসে উঠল, যেন নিহান বড্ড মজার জোকস বলেছে। ফায়েজ বলে, ওরে বাপরে, কে ডায়লগ মারে! শোনো, আমাদের ভার্সিটি হলো ফিডমের জায়গা, এখানে টুপিদারির জায়গা নাই। তুমি আল্লাহ আল্লাহ করতে চাইলে মসজিদে যাও, এখানে আসছো কেন? ভাই মনে হয় কোরআন শিখাতে এসেছে। হুজুর আমাদেরকে নামাজ পড়ানো শুরু করেন না কেন? সবাই হাততালি দিয়ে হো হো করে হেসে উঠল। নেহানের চোখের এক ফোঁটা জল এসে জমে, কিন্তু সে সেটা আড়াল করে ফেলে। তার কণ্ঠ শান্ত, তবে ধীর হয়ে শোনায়, আপনারা হাসতে পারেন, অপমান করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি পোশাকে লজ্জা নেই। লজ্জা হলো গুনাহ করতে। আমি আমার বিশ্বাস আঁকড়ে ধরব, যে যা বলুক না কেন। কথাটা বলেই সে আবারও হাঁটতে শুরু করে। পেছনে ফায়াজরা হাসতে হাসতে ভেঙে পড়ে। ভাই এই ছেলেটা একেবারে ফাটাফাটি কমেডি, কালকে আবার ধরবো, তখন তো জোর করে টুপি খুলে ফেলবো। এই হুজুরকে নিয়ে পুরো ভার্সিটিতে ভাইরাল কন্টেন্ট বানানো যাবে। ফায়েজ গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। সে জানে হুজুরটা সাথে কি করা লাগবে। সে বলে, হ্যাঁ, আগামীকাল থেকে এই আমাদের টার্গেট। এভাবে হাসানোর মতো আর একটু মানুষ ভার্সিটিতে নাই। দূরে হাঁটতে থাকা নেহান জানে না সামনে কি অপেক্ষা করেছে, শুধু তার ঠোঁটে বারবার উচ্চারিত হচ্ছে, হে আল্লাহ, আমাকে শক্তি দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল একাডেমিক ভবনের সামনে করিডরটা ছিল জনাকীর্ণ। ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে, তাই একের পর এক ছাত্রছাত্রী ঢুকছে, বের হচ্ছে। এদিকে দরজার পাশে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছেলে, যে মাত্রই ভার্সিটিতে এসে সবার কাছে যেন পরিচিত পেয়ে গেছে। সে হলো নেহান। মাথায় সাদা টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, মুখে ছোট দাড়ি তার যেন পরিচয়ের বড় কারণ। সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ক্লাসের সামনে, কিন্তু ক্লাসরুমে ঢুকছে না। প্রতিবার যখনই ভেতরে ঢোকার সুযোগ আছে তখনই কয়েকজন মেয়ে ভেতরে ঢুকে যায়, আবার কেউ কেউ বের হয়ে আসে। নেহান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখ নিচের দিকে, যেন কারো সাথে ধাক্কা না লাগে এই ভয়ে সে ঢুকছে না। মানে মেয়েদের থেকে সে দূরত্ব রাখতে চায়। আশেপাশে সবাই তাকে দেখছে, কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ আবার থেমে গিয়ে হেসে উঠছে। একদল মেয়ে এসে থামে ক্লাসের সামনে, ভেতরে ঢুকতে যাবে তখনই চোখে পড়ে নেহানকে। মেয়েগুলো বেশ শয়তান। তিশা নামের মেয়েটা বলে, রিয়া দেখছিস হুজুর দরজার সামনে কেমন করে দাঁড়িয়ে আছে? মালটা কে রে, নতুন নাকি? এভাবে দাঁড়িয়ে থাকলে তো ক্লাস মিস হয়ে যাবে। ভাই মনে হয় কোনো মেয়েদের সাথে ধাক্কা লাগবে বলে ভিতরে ঢুকছে না। মুখ চেপে অনেকেই হাসছে। আসলে 2040 সালের এই মডার্ন যুগে এমন পোশাক পরে ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকা যেন অবিশ্বাস্য ব্যাপার। ঠিক তখনই হঠাৎ করিডোর দিয়ে বেয়ারা হেঁটে এলো ওর কাছে। আধুনিক পোশাকে সেজে এসেছে তারা। টাইট জিন্স, ফিটিং শার্ট, কারোর গায়ে জ্যাকেট, কারোর হাতে স্মার্টফোন, কারো গলায় ওড়না নেই, কেউ আবার জোরে জোরে গান গাইতে গাইতে এগোচ্ছে। ওরা নেহানকে দেখেই থমকে গেছে, যেন সামনে চিড়িয়াখানার কোনো অদ্ভুত প্রাণী এসে বিস্মিত হয়েছে। হাসতে হাসতে সামনে এগিয়ে এলো তারা। প্রথমে রিয়া বলে উঠল, আরে হুজুর, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যাবেন নাকি? কাউকে খুঁজছেন? তারপরে মাহি মুচকে এসে বলল, কোন ডিপার্টমেন্টের হুজুর? নাকি ভুল করে চলে এসেছে? ক্লাস করতে এসেছেন নাকি নিজের মেয়েকে ভর্তি করাতে এসেছেন? ওদের কথা শুনে চারপাশের ছেলেমেয়েরা থেমে দাঁড়ায়। সবাই কান খাড়া করে তাকাচ্ছে, হাসির ফোয়ারা ছুটছে। নেহান চোখ নামিয়ে আসতে বলল,
আসসালামু আলাইকুম। সে সালাম দেবে কিন্তু তার আগে মেয়েরা জোরে হেসে উঠল। রিয়া বলে, ও হুজুর, আমাদেরকেই সালাম দেন। আচ্ছা আচ্ছা, সালামু আলাইকুম। ভাই এখন তো মনে হচ্ছে পুরো মসজিদে দাঁড়িয়ে আছে। হুজুর, এখনই খুতবা শুরু করেন, আমরা সবাই বসে শুনবো। নেহানের মুখ লাল হয়ে গেছে। সে ঘেমে উঠল কিন্তু শান্ত থাকার চেষ্টা করে। কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ গম্ভীর গলায় বলল, আপনারা একটু দূরে যান, আমি বেগানা নারীর দিকে তাকাই না। তার কণ্ঠস্বর যদিও নরম তবুও পুরো করিডোরে যেন বোমা ফাটে। এক মুহূর্ত নীরবতা, তারপর হো হো করে হেসে উঠল সবাই। কি বলল? বেগানা নারী? এই যুগে এসে পুরুষদের সাথে মেয়েরা ডেটে যায় বারবার। এ আবার কোন ডিকশনারি থেকে বের করেছে বেগানা নারী? ভাই 2040 সালে এসে এই ধরনের হুজুরের ডায়লগ শুনতে হবে বুঝিনি। এ তো একদম টাইম ট্রাভেলার, সৌদির মসজিদ থেকে সরাসরি ভার্সিটিতে নেমেছে। মেয়েরা হাসতে হাসতে একে অপরকে ধাক্কা দিচ্ছে, কেউ মজা নিচ্ছে ওড়না ঠিক করার ভান করে, আবার হেসে বলল, হুজুর, তাহলে আপনি আমাদের দিকে তাকাবেনই না? আমরা তো আপনার বেহানা বোন। না বোন না, তোমার বান্ধবী। প্রেম করবে হুজুর শোনা? প্রেমের একটি উপদেশ দেন না। নেহান আর কিছু বলল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চারপাশের হাসাহাসি তার কান ভেদ করে যাচ্ছিল। তার বুকের ভেতরে চাপা যন্ত্রণা জমে উঠেছে। সে আল্লাহর পথে থাকতে চায়, কিন্তু এই যুগ যেন তাকে মেনে নিতে পারছে না। সে জানে এই সমাজে তার মতো মানুষকে কেউ বুঝবে না, তবুও সে ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট নড়ছিল, মনে হচ্ছিল দোয়া পড়ছে। হঠাৎ করে দৃশ্যটা বদলে যায়। করিডোরের অন্য দিক থেকে এক প্রফেসর দ্রুত পায়ে হেঁটে আসে। সবাই স্যারকে দেখে চুপ হয়ে গেল। হাসাহাসি থেমে গেছে। প্রফেসর কড়া গলায় বলল, ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা সবাই ভেতরে যাও। এক নিমিষে মেয়েরা যে যার মতো করে চলে যেতে থাকে। কেউ ভিতরে ঢুকলো, কেউ সরে গেল। কিছুক্ষণ আগেও যারা নেহানকে ঘিরে মজা নিচ্ছিল তারা যেন মুহূর্তেই অদৃশ্য হয়ে গেছে। প্রফেসর দরজার দিকে তাকিয়ে দেখলো নেহান এখনো দাঁড়িয়ে আছে। তুমি না নেহান নতুন এসেছো? হ্যাঁ। তুমি ভেতরে ঢুকোনি কেন? স্যার আমি ভেবেছিলাম কারোর সাথে ধাক্কা লাগতে পারে। স্যার এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপর কণ্ঠ নরম করলেন, ঠিক আছে, এখন ভেতরে এসো। নেহান মাথা নিচু করে আস্তে আস্তে ভেতরে ঢুকলো। ক্লাসরুমে সবার চোখ আবার তার দিকে ফিরে যায়। কেউ চুপচাপ তাকিয়ে রইল, কেউ আবার চাপা হাসি দিল তাকে দেখে। কিন্তু নেহান কিছু শুনল না। সে একেবারে শেষ বেঞ্চে গিয়ে বসে পড়ে, চোখ নামিয়ে রাখে আর হাতের আঙ্গুলে তসবির মতো কিছু গুনতে শুরু করে। আজকের দিনের এই ছোট্ট ঘটনাটাই হয়তো বাকিদের কাছে এক ধরনের হাসির খোরাক, কিন্তু নেহানের কাছে এটা ছিল এক বিশাল পরীক্ষার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় লেকচার থিয়েটারের ভিতর তখন গুনগুন করছে আড্ডা, ফিসফিসানি আর হালকা হাসির শব্দ। বিশাল হলরুমের দেয়ালে ঝুলছে পুরনো ফ্যান, উপরে হাইটেক প্রজেক্টর, চারপাশে চেয়ার টেবিল ভর্তি ছাত্রছাত্রী। সবাই ক্লাস শুরু হওয়ার অপেক্ষায় এই ভিড়ের মধ্যে মাথা নিচু করে ক্লাসে ঢুকলো নেহান। দরজার সামনে যতটা হেনস্থা আর অপমানের মুখে পড়েছিল, তবুও সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এবার সে ভেতরে এসে সোজা শেষ বেঞ্চের দিকে হাঁটে। সবার দৃষ্টি যেন হুট করেই তার উপর গিয়ে থেমেছে। মাথায় সাদা টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি নিয়ে মডার্ন ফ্যাশনের ভিড়ে সে যেন একেবারে বেমানান কোনো জীব। সবাই থেমে থেমে তাকাচ্ছে, কেউ চুপচাপ মুচকি হাসছে, কেউ আবার বন্ধুকে কনুই মেরে ফিসফিস করে বলছে, দেখো দেখো হুজুর ক্লাসে ঢুকলো। এই ছেলেটা বোধহয় সিরিয়াসলি মানসিক রোগী। ভাই পুরো ভার্সিটি লাইফে এত খ্যাত কাউকে দেখি নাই। নেহান এসব কানে তোলে না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গিয়ে একেবারে শেষ বেঞ্চে গিয়ে বসে। তার চোখ নামানো, হাত টেবিলের ওপর রাখা, বিড়বিড় করে জিকির করতে থাকে। হঠাৎ ক্লাসরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে ফায়াজ আর তার বন্ধুরা। ওদের ঢোকার সাথে সাথে চারপাশে চুপচাপ নীরবতা ভর করে, কারণ এরা সাধারণ ছাত্র নয়, বিশ্ববিদ্যালয়ের সবার পরিচিত দাপুটে গ্রুপ। আর ওদের নেতা ফায়াজ। কালো শার্ট, গলায় সোনার চেইন, চোখে দামি সানগ্লাস কপালে তুলে রেখেছে। ফায়াজ ঢুকতেই মেয়েরা ফিসফিস করে ওঠে। কারো চোখে ঝিলিক, কারো মুখে প্রশংসা, হবেই বা না কেন।
শহরের অন্যতম ধনী ব্যবসায়ীর ছেলে সে। টাকা, ক্ষমতা, বাইক সবকিছু আছে তার। ফায়েজ হেঁটে ক্লাসের মাঝ বরাবর এসে দাঁড়ায়। তার চোখ হঠাৎ শেষ বেঞ্চে গিয়ে আটকালো। নিহানকে দেখে ঠোঁটে শয়তানি হাসি ফুটে ওঠে ওর। ওই ইডিয়েট। ক্লাসের ভেতর এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। ফায়েজ আঙ্গুল তুলে বলল, শোন, ছুটির পর আমার সাথে দেখা করবি, তোর সাথে কথা আছে। সবার চোখ তখন নেহানের দিকে। কেউ মজা নিচ্ছে, কেউ আবার শিহরিত হচ্ছে। কারণ ফায়েজ যাকে টার্গেট করে সে সহজে রেহাই পায় না। নেহান শুধু মাথা নিচু করে থাকে, কিছু বলল না। বুকের ভেতর কাঁপনে উঠল ওর, কিন্তু ঠোঁটে দোয়া জপতে থাকে। ফায়েজ আর বেশি কিছু বলল না। তার দলবল সহ হেসে হেসে সামনের দিকে বসে পড়ে। মেয়েরা যারা কিছুক্ষণ আগে হাসাহাসি করেছিল তারা একদম চুপ হয়ে গেছে। কারণ চোখে ভয়, কারণ মুখে অদ্ভুত আগ্রহ, কারণ ফায়েজকে নিয়ে মজা করার সাহস কারণ নেই। অল্প কিছুক্ষণ পরেই স্যার ক্লাস শুরু করে। হোয়াইট বোর্ডে সমীকরণ লিখতে লিখতে পড়ানো শুরু হলো। সবাই মনোযোগ দেওয়ার ভান করে, কিন্তু চোরা দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছিল শেষ বেঞ্চের দিকে, যেখানে বসে আছে টুপি পাঞ্জাবির হুজুর। ক্লাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করে একটা অস্বাভাবিক দৃশ্য চোখে পড়ে নেহানের। ডান পাশে শাড়ির একেবারে শেষ দিকে এক কাপল ছেলে মেয়ে খুব ঘনিষ্ঠভাবে বসে আছে। ছেলেটা পকেট থেকে সিগারেট বের করে নিপুণ হাতে একটা সিগারেট ভেঙে মেয়েটার দিকে এগিয়ে দিল। মেয়েটা হাসতে হাসতে সেটা নিল, আঙ্গুলে ধরে নড়াচড়া করছে। তারপর ছেলেটা হঠাৎ মেয়েটার কাঁধ জড়িয়ে টেনে নিল কাছে। মুহূর্তের মধ্যে মেয়েটার গালে চুমু খেলো ছেলেটা। মেয়েটা হেসে মাথা নিচু করে রইল, তবে প্রতিরোধ করে না। এই দৃশ্য নেহানের চোখে পড়তেই যেন শরীরে বিদ্যুৎ খেলে যায়। তার হাত পা কাঁপতে শুরু করে, বুকের ভেতর ধড়ফড় করছে, মুখ শুকিয়ে এলো। সে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ে। টেবিল আর চেয়ার ঘষাতে শব্দ হয়। পুরো ক্লাস থমকে গেছে শব্দের কারণে। সে অন্য পাশে বসার জন্য পা বাড়ায়। সবাই অবাক হয়ে তার দিকে তাকাচ্ছে। স্যার অঙ্ক থামিয়ে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি দাঁড়ালে কেন? নিহান তোতলাতে লাগলো, না মানে স্যার, আসলে মানে। স্যার বিরক্ত হয়ে বললেন, কি মনে মনে করছো, স্পষ্ট করে বলো। নিহান এক নিঃশ্বাসে বলে ফেলল, স্যার আসলে ওই শাড়ির শেষ বেঞ্চে একটা ছেলে আর একটা মেয়ে বসেছে। তারা সিগারেট বের করেছে। তারপর মেয়েটার গালে চুমু দিল ছেলেটা। নাউজুবিল্লাহ স্যার, আমি আর ওই বেঞ্চে বসবো না। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে গেল। তারপর পুরো ক্লাস হো হো করে হাসতে শুরু করে দেয়। রিয়া বলে, হুজুর রিপোর্ট করছে। ভাইরে ভাই, এই তো একেবারে স্কুল মনিটর হয়ে গেল। 2040 সালে এসে কে আবার সিগারেট আর চুমুতে অবাক হয়? ছেলেমেয়েরা হাত তালি দিয়ে হাসতে থাকে। স্যারও হেসে ফেললেন, যদিও গোপন রাখতে চাইলেন হাসিটা, কিন্তু তার ঠোঁটের কোনো স্পষ্টে হাসি ফুটে উঠেছে। ক্লাসের শেষ দিকে বসা সেই ছেলে মেয়ে তো একেবারেই পাত্তা দিল না। মেয়েটা আরও কাছে সরে এলো। ছেলেটা মুচকি হেসে সিগারেট জ্বালায়, যেন নেহানের অভিযোগ শুনেই তারা আরও সাহসী হয়ে উঠেছে। স্যার কিছুক্ষণ নেহানের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, তুমি বসে পড়ো। নেহানের দম আটকে গিয়েছিল। সে হতাশ চোখে চারপাশে তাকালো। সবাই তার দিকে তাকিয়ে মজা নিচ্ছে। কারো চোখে বিদ্রুপ, কারো ঠোঁটে তাচ্ছিলের হাসি লেগে আছে। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে বসে পড়ে। মাথা নিচু করে সে মাটিতে গেঁথে গেছে। ঠিক তখন পাশ থেকে একজন ছেলে এগিয়ে এলো ওর বেঞ্চের দিকে। মেঝের শাড়ি থেকে উঠে এসে নেহানের পাশে বসে পড়ে। লম্বাটে চেহারা, গায়ে হুডি, মুখে দুষ্টুমি মেশানো হাসি। নাম তার জিসান। সে বসেই ফিসফিস করে বলে, ভাই তুমি একেবারে মজা করে দিলে, পুরো ক্লাস এসে মরছে। নাম কি তোমার? নেহান তাকালো না, নিচু গলায় বলল, আমি মজা দিতে আসিনি, আমার নাম নেহান। সবাই আমার দিকে তাকিয়ে হাসে। তা জানি না, কিন্তু শোনো, তুমি যা করলে সেটা কেউ করে না। সবাই চুপ থাকে, যা হবার হোক। আর তুমি সরাসরি বলে দিলে, যদিও হাসির পাত্র হলে এখানে ভার্সিটিতে যে যার ইচ্ছা করে। স্যাররা কথা বললে নেতারা এসে তুলে নিয়ে মেরে ফেলে, এর জন্য সবাইকে চুপ থাকতে হয়। জিসানের কথা শুনে নেহান গম্ভীর শ্বাস নিয়ে বলল, হাসুক, আমি অন্যায় দেখেও চুপ থাকতে পারবো না। জিসান তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর আস্তে করে হেসে বলে, তুমি অদ্ভুত মানুষ, কিন্তু তোমার সাহস আছে। সবাই তোমাকে নিয়ে হাসছে, কিন্তু ভিতরে ভিতরে ভয় পাচ্ছে, কারণ তুমি যা খুশি বলে দিতে পারো। হুজুরেরা সত্য কথা বলে। নেহান মাথা নিচু করে বলল, ভয় আমি কাউকে দেখাই না, ভয় করিও না কাউকে, আমি শুধু আল্লাহকে ভয় করি। জিসান এবার হাত বাড়িয়ে দিল। নেহানের কথা আর কাজে জিসানের ভালো লাগে। সে বলে, আমি জিসান। নাম কি যেন বললে? কিছুটা ইতস্তত করে নেহান উত্তর দিল, নেহান। জিসান তার হাত চেপে ধরে, তারপর বলে, ঠিক আছে নোহান, সবাই আসুক, সমস্যা নাই, আমি আছি তোমার পাশে। আমরা তুমি নয় তুই করে বল। নেহান কিছুটা খুশি হয়। প্রথমবারের মতো নেহানের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছে। হয়তো অন্ধকারের মধ্যে একটুখানি আলো এসে পড়ল তার জীবনে। আজকের মতো একটা ক্লাস শেষ। ক্যাম্পাসের করিডোরে হাঁটছে ছাত্রছাত্রীরা। কেউ দ্রুত পা চালাচ্ছে, কেউ মোবাইল ঘাঁটছে, কারো মুখের ক্লান্তির ছাপ। নেহান ধীর খেটে বের হতে যাবে, এমন সময় পেছন থেকে ফায়াজ ডাকে, ওই চৌধুরী শেখ, আই দিকে আই। নেহান ফিরে তাকায়। ফায়াজ আজকে নেহানকে নিয়ে মজা করবে। ঠিক তখনই তিশা নামের এক মেয়ে হন্তদন্ত করে এসে দাঁড়ায় ওদের সামনে। চোখে আতঙ্ক নিয়ে, কণ্ঠে কাঁপুনি এনে বলে, ফায়াজ, তন্নি ছাদে উঠেছে, আত্মহত্যা করতে যাচ্ছে। তুমি নাকি ওর ভিডিও ছেড়ে দিয়েছো? একটা মুহূর্ত যেন থেমে যায়। বাতাস গা ছমছম হয়ে উঠেছে। ফায়াজ এক চিলতে ঠোঁটের কোণে হাসি এনে বলে, মরুক ও। তিশা স্তব্ধ হয়ে গেছে, মুখে যেন অবাকের আঘাতের ছাপ। সে চিৎকার করে বলে, তুমি জানো না তুমি কি করেছো? একটা মেয়ে শেষ হয়ে যাচ্ছে। এই ফাঁকে নেহান ও জিসান ধীরে পেছন থেকে সরে আসে। ক্লাস বিল্ডিং এর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নেহান প্রশ্ন করে, কিসের জন্য করতে যাচ্ছে মেয়েটা? ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় এমন হয়। ভার্সিটিতে এখন এসব নতুন কিছু না। কিন্তু কিসের ভিডিও? তুই কি গাদা বুঝিস না? না কিসের ভিডিও? খারাপ ভিডিও ফায়াজ ভাইরাল করে দিয়েছে। সে সব সময় মেয়েদের সাথে এমন করে। নেহান থেমে যায়, মুখ শক্ত করে আসে, চোখে এক ধরনের হতাশা দেখা যায়। সে বলল, নাউজুবিল্লাহ, কিন্তু মেয়েটাকে কেউ বাঁচাবে না? জানি না যাবে নাকি ছাদের দিকে। না না, আজকে বাড়ি যেতে হবে, নামাজ পড়তে হবে। আজ না চাইতেও বেগানা মেয়েদের দিকে তাকিয়ে ফেলেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জিসান হাসে। নেহান কিছুটা কপাল কুঁচকে তাকায়। সে বলে, আরে চল, নামাজ তো আমরা কেউ পড়ি না। কিন্তু নেহান কিছু বলতে যায়, কিন্তু জিসান তাকে টেনে নিয়ে চলে ওদিকের দিকে। পুরনো ভবনের সামনে ভিড়। অনেকেই নিচ থেকে তাকিয়ে দেখছে। তিনতলার ছাদে দাঁড়িয়ে আছে তন্নি, একদম কিনারায়, দুই হাত ছড়িয়ে, যেন শূন্যতাকে জড়িয়ে ধরতে চাইছে। তার চোখে অশ্রু, মুখে নির্লিপ্ত হতাশার ছাপ। নিচে শিক্ষকেরা, শিক্ষার্থীরা, কেউ বলছে নামো, কেউ বলছে তন্নি প্লিজ এমন করে না, কেউ ফোনে পুলিশ ডাকছে। ছাদে ওঠা দরজা বাইরে থেকে বন্ধ করা, কেউ উঠতে পারছে না। তন্নি বন্ধ করে দিয়েছে। কেয়ারটেকারের থেকে ঘুষ নিয়ে চাবি এনেছে সে। ফায়েজ সবার পেছনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, যে ভিডিও করার সময় ভয় পায় না, সে মরতেও ভয় পাবে না, মরুক। তিশার কাজিন তন্নি। তিশা কাছে, কিন্তু তার কথায় কেউ পাত্তা দিচ্ছে না। নেহান হতবাক, কি করবে বুঝে না। আচমকায় সে পেছনের গলি দিয়ে ছাদের পেছনের অংশে চলে যায়। পুরনো একটা পানি ট্যাঙ্কের পাইপ ধরে ধীরে ধীরে ছাদে ওঠে। সাদা পাঞ্জাবির দাগ পড়তে শুরু করে। হাত কেটে যাচ্ছে, ঘাম ঝরছে, কিন্তু তার চোখে একটাই উদ্দেশ্য, এই মেয়েটাকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। ছাদে উঠে দেখে তন্নি পিছন ফিরে দাঁড়িয়ে আছে। নিচে মানুষের শব্দ সে শুনছে না, কান বন্ধ, মন শূন্য। নেহান ধীরে ধীরে পেছন থেকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তন্নি চমকে ঘুরে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি দিয়া এক ছেলে। চোখে মায়া, মুখে আল্লাহর আলো। সে বিস্ময়ে তাকিয়ে থাকে, তারপর বলে, আপনি এখানে কি করছেন? নেহান শান্ত কণ্ঠে কিছুটা এগিয়ে এসে তন্নির দিকে না তাকিয়ে বলে, মরতে আসছেন? তো কি ফাজলামি করছি? কটা প্রশ্ন করতে এসেছি, তুমি কি সত্যি মরতে চাও? আর পারছি না, সবার সামনে আমি লজ্জিত। বাবা মা আমার মুখ দেখতে চায় না, বন্ধুরা তারা শুদ্ধ দূরে সরে গেছে, আর ছেলেরা বাজে কথা বলছে। আপনি কি জানেন
আত্মহত্যা ইসলামে হারাম। যে নিজেকে মারে সে জান্নাতে যাবে না। কিন্তু আমি তো শেষ। আমার ভিডিও আমার শরীর সবাই দেখছে। আমি আর সমাজে মুখ দেখাতে পারবো না। জান্নাত তো দূরে থাক। আপনি জানেন যারা অন্যায়ভাবে কারো ইজ্জতের বিষয়টা ছড়ায় তার বিচার আল্লাহ নিজে করবেন। ফায়াজ যা করেছে সেটা গুনাহের গুনাহ, আপনিও যা করেছেন সেটাও গুনাহ। কিন্তু আপনি যদি নিজেকে শেষ করে দেন তাহলে আপনি নিজের বিচার নিজেই করে নিচ্ছেন, আর ওরা মুক্ত হয়ে থাকছে। তন্নি চুপচাপ শুনছে। নেহান আরেকটু কাছে এসে বসে পড়ে, বলে, আপনার এই দুঃখ, এই অপমান সব কিছুর মূল্য আছে আল্লাহর কাছে। আপনি যদি এখন সিজদা দেন আল্লাহ আপনাকে নতুন করে গ্রহণ করবেন। তন্নি কাঁদতে কাঁদতে বলে, কেউ পাশে নেই আমার পাশে থাকবে না কেউ। থাকবেন সবাই, আপনি শুধু ভুল থেকে বের হয়ে আসুন। তন্নি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখ মুছে। তার ওড়না বাতাসে উড়ে যায়। ঠিক তখনই সে একটু হেলে পড়ে সামনের দিকে। নিচে মৃত্যু, ভয়াবহ মৃত্যু। নেহান দৌড়ে গিয়ে তার হাত চেপে ধরে। তন্নির শরীর ভারসাম্য হারায়, কিন্তু নেহান তাকে শক্ত করে টেনে ধরে নিজের দিকে। কিছুক্ষণ দুইজন ঝুঁকে থাকে, তারপর নেহান তার হাত ধরে টেনে নিরাপদ স্থানে আনে। তন্নি ফুপিয়ে কাঁদে, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তাহলে চলেন নিচে। সিকিউরিটি এসে ছাদের দরজা ভেঙে ফেলেছে। বেশ কিছু সময় চেষ্টা করেছে ভাঙার, অবশেষে পারছে। নিচে দাঁড়িয়ে থাকা শিক্ষকরা, ছাত্রছাত্রীরা দেখে তন্নি ও নেহান একসঙ্গে নিচে নামছে। স্যারেরা এসে নেহানকে জড়িয়ে ধরে, তার গায়ে হাত বোলায়। অনেকে নেহানকে এবার বাহবা দিতে শুরু করে। নেহান প্রায় মাসখানেক হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছে। নতুন পরিবেশ, নতুন মানুষ, কিন্তু প্রথম দিন থেকেই তাকে মোকাবিলা করতে হয়েছে নানা রকম অপমান আর কটূক্তি। তবুও সে ধৈর্য ধরে আছে। নেহান আগে তাবলিগে সময় কাটিয়েছে। সেই সময়ের দিনই পরিশ্রমের ফলেই তার জীবনে এসেছে বড় পরিবর্তন। এখন সে সব সময় সুন্নতি পোশাক পরে। গায়ে থাকে সাদা জুব্বা আর পাজামা, মাথায় থাকে সাদা পাগড়ি। ছোট দাড়ি মুখে এক ধরনের গাম্ভীর্য এনে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আধুনিক পরিবেশে এমন পোশাকে চলাফেরা করা সহজ নয়, বরং প্রতিটি পদক্ষেপেই তাকে বিদ্রুপ আর হাসির সম্মুখীন হতে হয়। একবার তো বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সরাসরি ডেকে বলেছে পাঞ্জাবি টুপি পরে আসা নিষেধ। সেদিন বুকটা হু হু করে উঠেছিল নেহানের, কিন্তু শান্ত গলায় তিনি বুঝিয়েছে এই পোশাক তার ইমানের অংশ, আল্লাহর রাসূলের সুন্নাত। অনেক বুঝিয়ে অবশেষে চেয়ারম্যান অনুমতি দিয়েছে। এখন সে প্রতিদিনই জুব্বা, পাজামা আর মাথায় পাগড়ি পরে ক্লাসে আসে। সহপাঠীদের মধ্যে অনেকেই নামাজ পড়তো না, কিন্তু নেহানের কথা শুনে অনেকে আস্তে আস্তে নামাজের দিকে ঝুঁকেছে। স্যারেরাও তাকে সম্মান করেন। পরিচিত অপরিচিত যেই হোক, নেহান কৌশলে সবার সাথে বন্ধুত্ব করে, দিনের কথা বলে। তার ভিতরে যেন অদম্য শক্তি আছে। যত বাধাই আসুক, সে দিনের কাজে থেমে থাকে না। নেহানের ক্লাসে মেয়েরা অনেক, তবে নেহানের ছেলে বন্ধু আছে অনেক। তাদের মধ্যে একজন সবচেয়ে ঘনিষ্ঠ জিসান। একই ডিপার্টমেন্ট, একই ক্লাস। জিসান একটু ভিন্ন প্রকৃতির ছেলে। এলাকার বিখ্যাত মাস্তানদের সাথে তার ওঠা বসা। অনেকটা ভিলেন টাইপ ছাত্র হিসেবেই পরিচিত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, নেহান যখনই তাকে দিনের কথা বলে, জিসান মনোযোগ দিয়ে শোনে। নামাজের ডাক দিলে সে কখনো না করে না, বরং সঙ্গেই যায়। নামাজে যাব না এই কথা সে কোনোদিনও নেহানকে বলেনি। জিসানও অদ্ভুতভাবে ভালোবাসে নেহানকে। নেহানের যে কোনো বিপদ আপদে ছুটে আসে। কেন যে সে এতটা টান অনুভব করে সেটা সে নিজেই জানে না। সেদিন নেহানের ক্লাসে আসতে দেরি হয়ে গেল। হুড়মুড় করে দরজা ঠেলে ভেতরে ঢুকতে দেখে ম্যাডাম ইতিমধ্যেই পড়ানো শুরু করে দিয়েছে। সবাই একসাথে তার দিকে তাকিয়ে রইল। নেহান সামলে নিয়ে আস্তে তাকিয়ে দাঁড়িয়ে গেল। ম্যাডাম ব্রুকুচকে বললেন, হঠাৎ অপ্রস্তুত হয়ে নেহানের গলা শুকিয়ে এলো। মেয়েরা তার দিকে তাকিয়ে আছে। সে বলে, ইয়ে মানে ম্যাডাম, ওই হচ্ছে ইয়ে মানে হচ্ছে ইয়ে। ক্লাসে হালকা হাসির রোল উঠল, আর নেহান লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ম্যাডামের সামনে সে তেমন কথা বলতে পারে না। ম্যাম অনুমতি দেয় ভিতরে ঢোকার। ক্লাসের ম্যাডাম সহ ক্লাসের সবাই নেহানকে লক্ষ্য করে তাকিয়ে আছে। নেহান দুতলা নয়,
কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে অটোমেটিক কণ্ঠটা তোতলা হয়ে যায় ভয়ে। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ নিচু করে লাজুকভাবে নিজের জায়গায় যেতে চাইছে। ম্যাডাম মৃদু মুচকি হেসে বললেন। নেহান লজ্জায় কণ্ঠ কেঁপে বলল, জি আচ্ছা ম্যাডাম। সে ধীরে ধীরে জিসানের পাশে গিয়ে বসলো। জিসান তাকিয়ে বলল, দোস্ত কি রে এত দেরি করলি? নেহান কাঁধ হেলিয়ে জবাব দিল, আর বলিস না, জ্যামে আটকিয়ে গিয়েছিলাম। জিসান হালকা আওয়াজে বলল। ও কিছু সময় পর প্রথম ক্লাস শেষ হয়। উঠে নেহানকে বলল, চল দোস্ত রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি, অনেক ক্ষুধা লাগছে। নেহান সম্মত হয়ে বলল, যাব, কিন্তু শর্ত আছে, বিলটা আমি দিব। জিসান হেসে বলল, আচ্ছা ঠিক আছে চল। রেস্টুরেন্টে ঢুকে নেহান খাওয়ার অর্ডার দিল। দুই বন্ধু বসে খেতে শুরু করে। পাশের টেবিলে কারা যেন আড্ডা দিয়ে কান ঝালাপালা করেছে। নেহান পেছন তাকিয়ে দেখলো একটি মেয়ে এবং 4টা ছেলে গল্পে মেতে আছে। মানে ফায়াজিরা বসে আছে, সাথে নতুন একটি মেয়ে। নেহান বার্গার খেতে খেতে বলল, দোস্ত একটা মেয়ের এতগুলো ছেলে ফ্রেন্ড, আস্তাগফিরুল্লাহ। জিসান হেসে বলল, আবে শালা, এটাও বুঝিস না? এরা ডিজিটাল দেশের পোলাপাইন, এটা তো পুরনো নিউজ, নতুন কিছু আছে বল। নেহান অবাক হয়ে বলল, দোস্ত পুরান নিউজ মানে? জিসান ঠোঁট বেঁধে বলল, আরে তুই তো তেমন বাইরে ঘোরাফেরা করিস না, তাই এগুলো বুঝবি না। অন্য হোটেলে এবং রেস্টুরেন্টের অবস্থা আরো খারাপ, বাদ দে তো। নেহান হালকা অবাক হয়ে বলল, ও। জিসান চোখ মেলে বলল, এদের সাথে একটা মেয়ে আড্ডা দিচ্ছে, ও কি চিনিস? নেহান তিরস্কার করে বলল, গাধা, আমি চিনব কি করে? আমি কি তোর মতো মেয়েদের রূপ দেখে বেড়াই নাকি রে? দোস্ত আচ্ছা কেন, কি হয়েছে? জিসান কণ্ঠে উৎসাহ যোগ করে বলল, মেয়েটা ভার্সিটির মধ্যে সবচেয়ে সুন্দরী, মেয়েটার নাম কি? নিধি। আমার প্রেমিকা না থাকলে আমি ওর সাথে প্রেম করতাম। দোস্ত প্রেম করবি? নেহান লজ্জায় হেসে বলল, ধুরু, তুই একটা তার ছেড়া পাগল। জিসান হেসে উত্তর দিল, প্রেম তো জীবনে করিস নাই, তাই বুঝবি, কি করলে বুঝতি। নেহান বলল, যা ভাগ, তুই বোঝ, আমাকে বোঝানো লাগবে না। হঠাৎ নেহান বলল, দোস্ত এত জোরে কেউ আড্ডা মারে? বাইরে গিয়ে আড্ডা মারলেই তো পারে। কান তো জ্বালাপালা হয়ে গেল রে। জিসান একটু উঁচু গলায় পেছন দিকে তাকিয়ে বলল, ওই ভাইয়ারা একটু আস্তে আড্ডা মারো, আস্তে আড্ডা মারা যায় না? ফায়াজদের মধ্যে সবুজ নামের ছেলে চিৎকার করে বলল, তোমরা এত ঝাল লাগাচ্ছে কেন? তুমি চুপ করো। জিসান ভালোভাবে তাকিয়ে বলল, কি হয়েছে? সবুজ নামের ছেলেটা জিসানকে উদ্দেশ্য করে বলল, আমাদের সাথে বেশি পাওয়ার দেখাতে আসবে তো মেয়েরা রাস্তায় ফেলে আসবো। নেহান ও জিসান একে অপরের দিকে চেয়ে ভাবলো এবার কি করা হবে। রেস্টুরেন্টে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে জিসান খাওয়ার জায়গা ছেড়ে পেছনের টেবিলের গিয়ে ওই ছেলের জামার কলার ধরে টেনে তুলল এবং হঠাৎ একটা থাপ্পড় দিয়ে দিল গালে। পুরো 5 আঙ্গুলের দাগ গালে স্পষ্ট হয়ে দেখা যায়। এরপর আর থাপ্পড় থামালো না। কিল ঘুষি মেরে জিসান ওই ছেলেটিকে মেঝেতে ফেলে দেয়। আরও 2জন ছেলেই জিসানের দিকে ঝাঁপিয়ে আসে। জিসান একজনের পেটে জোরে লাথি মারে এবং আরেকজনের পেটে শক্ত ঘুষি মারল। 3 জনের গণধোলার মধ্যে বাকি একজন ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। নেহান চেষ্টা করে জিসানকে সামলাতে, কিন্তু পেরে উঠল না। অবশেষে ধীরে ধীরে এবং খুব কৌশলে জিসানকে ধরে নিয়ে গেল নেহান রেস্টুরেন্টের বাইরে বের করে। বাইরে এসে নেহান বুঝিয়ে বলল, জিসান শান্ত হ। জিসানকে নিয়ে নেহান তাকে জোহরের নামাজ আদায় করালো। তখনই ধীরে ধীরে জিসানের রাগ কিছুটা শান্ত হয়। পরদিন নেহান একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে, কারণ সে জানে আজ জিসানের সঙ্গে মিলে কলেজের ছেলে পেলেদের কাছে ইমান ও দিনের দাওয়াত দিতে হবে। মেঝেতে পৌঁছে নেহান জিসানকে বলল, ছেলে পেলেগুলোকে ডেকে নিয়ে আয়, আমি কিছু দিনই কথা বলবো। জিসান তাড়াতাড়ি ছেলে পেলেগুলোকে ডেকে নিয়ে আসে। নেহান সামনে দাঁড়িয়ে বলল, ভাই, আপনাদের কিছু কথা বলার জন্য এনেছি। আপনারা 10 থেকে 15 মিনিট সময় দেবেন কি? এই দুনিয়ার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন, কিন্তু যদি 10 থেকে 15 মিনিট দিনের কথা শোনেন তবে আল্লাহ পাকের কাছে আপনারাও দামি হয়ে উঠতে পারবেন। একটু সময় কি দিবেন? সবাই সম্মত হয়ে হ্যাঁ সূচক বাক্য দিয়ে বলল। নেহান ধীরে ধীরে শুরু করলো, ভাইরা, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা সবাই
আল্লাহ পাকের মাকলুক, আমরা আল্লাহ পাকের গোলাম। আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। নবীর জামানায় মানুষরা যখন আল্লাহ এবং নবীজির উপর ঈমান আনতে পারেনি, তখন তারা শিরকি, কুফরি, হারাম ও বিদাতি কাজে লিপ্ত ছিল। যেমন ডুবন্ত নৌকাকে টেনে তুলতে হয়, ঠিক তেমনি নবীজি ওই সমস্ত কুফরি, শিরকি, হারাম ও বিদাতি লোকদেরকে টেনে তুলেছিলেন। নেহান থেমে একবার সকলের দিকে তাকালো। সবাই আগ্রহ ভরে তাকিয়ে আছে। তারপর বলল, ডুবন্ত নৌকাকে ঠিক করতে হলে কি করতে হয় ভাইরা? সবাই একসাথে বলল। হ্যাঁ ঠিক। নেহান আবারও বলল, ঠিক সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত কুফরি, শিরকি, হারাম ও বিদাতি লোকদেরকে টেনে নিয়ে গিয়ে ইমানি মেহনতের সম্পত্তি দিয়ে তাদের অন্তরকে মেরামত করেছেন। ঠিক যেমন জাহাজকে সমুদ্রে চালানো হয়, ঠিক তেমনভাবে তারা ইমানের পথে পরিচালিত হয়েছেন। ছেলেপেলেগুলো একবারে মনোযোগ দিয়ে শুনছে। কেউ কেউ মাথা নেড়ে সম্মতি প্রকাশ করছে। নেহান তাদের চোখের দিকে তাকিয়ে বলল, এটা মনে রাখবেন, আল্লাহ পাকের কাছে আল্লাহর পথে কাজ করা মানেই আপনার অন্তর আলোকিত হওয়া। যে যতই কঠিন জীবনযাপন করে ইমানের জন্য সময় দেয়, আল্লাহ পাক তার জন্য সোয়াব বর্ষণ করবেন। জিসান পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে কেবল একবার বলল। ভাই ঠিক বলছে। নেহান শান্ত কণ্ঠে বলল, সুতরাং ভাইরা, আজ থেকে আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিজেদেরকে অন্তরকে আলোকিত রাখা। আল্লাহ পাকের পথে চলো, ঠিক আছে? নেহান শান্ত কণ্ঠে শেষ করলো। সবাই সম্মত হয়ে এক রাশ উৎসাহ দেখালো। নেহান জিসানের দিকে তাকিয়ে হাসলো। তো দেখ গুলো, আমাদের কাজ শুরু হলো। ছোট পক্ষদের থেকেই বড় ফুল আসে। অনেকক্ষণ ধরে ইমানি কথাগুলো শোনার পর নেহান সকলকে উদ্দেশ্য করে বলল, ভাইরা, আল্লাহর পথে কিছু সময় দিন, নিজের অন্তরকে আলোকিত করতে কিছু সময় বের করুন। সে তাস্কিল করলো যাতে সবাই আল্লাহর রাস্তায় সময় দিতে পারে। অনেকেই 3 দিন সময় দেবার অঙ্গীকার করলো দিন শেখার জন্য। একে একে সবাই চলে গেল তাদের কাজের দিকে। নেহার তখন জিসানের দিকে তাকাই। জিসানের চোখ দুটি ছলছল করছে, চোখের কোণে পানি জমে আছে। নেহান সরাসরি জিসানের দিকে এগিয়ে এসে বলল, কিরে দোস্ত, তোর কি হলো? কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? জিসান নরম কণ্ঠে বলল, দোস্ত, আমি অনেক ভালো হতে চাই, সত্যি খুব ভালো হতে চাই রে দোস্ত। নেহান মৃদু হাসি দিয়ে বলল, আমিও তাই চাই দোস্ত। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোকে হেদায়েত দান করেন, আমিন। আচ্ছা দোস্ত, আজকে আমাকে একটা সত্যি কথা বলবি? জিসান ভাঙা ভাঙা গলায় বলল, হে বল। নেহান তার কাঁধে হাত রাখলো এবং ধীরে বলল, তুই আমাকে এত ভালোবাসিস কেন বলতো? জিসান কিছুক্ষণ চুপ থেকে তারপর কণ্ঠ ভাঙতে ভাঙতে বলল, তুই শুধু আমার বন্ধু নস, তোকে আমার বায়ু মনে করি। জিসানের চোখ থেকে পানি ঝরে পড়ছে। নেহান অবাক হয়ে বলল, তুই কাঁদছিস কেন? আমি কি জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন? জিসান বুক ভরা কষ্ট আর চোখ ভরা পানি নিয়ে বলল, দোষ, আমার একটা ভাই ছিল। সে আমার থেকে 2 বছরের ছোট ছিল। 5 বছরের বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তোর দিকে তাকালে আমার সেই ছোট ভাইয়ের কথা মনে পড়ে। দোষ, প্লিজ তুই আমাকে ছেড়ে কখনো যাবি না। বল, আমার কিছু দরকার নেই, শুধু তুই পাশে থাকলে হবে। জিসান হু হু করে কেঁদে উঠল। নেহান তার চোখের পানি আটকাতে পারছিল না। নেহানের চোখের কোণেও পানি জমে এসেছে। হঠাৎ নেহান জিসানের গালে একটা থাপ্পড় মেরে তাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। তোকে খুব ভালোবাসি জিসান, সত্যি ভালোবাসি। তোকে আমার ভাই মনে করি। আর কিছু বললে মেরে দাঁত ভেঙে দিব। নেহান বলল। 2 বন্ধু একে অপরকে শক্ত করে জড়িয়ে কেঁদে যাচ্ছে। তাদের বুকের ধাক্কা আর কান্নার শব্দ চারপাশে ভেসে যাচ্ছে। অনেকক্ষণ কেটে গেল, তবুও দুজনের কান্না থামছে না। শেষে নেহান ধীরে ধীরে জিসানের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, দোস্ত, আমি কাল 3 দিনের জামাতে যাচ্ছি। তোকে আমার সাথে যেতে হবে। কোনো কথা শুনবো না, যেতে হবে তাই জানি, ব্যাস। জিসান কিছুক্ষণ চুপ থাকে, তারপর শান্ত কণ্ঠে বলল, ইনশাল্লাহ যাব। 2 বন্ধু আল্লাহর রাস্তায় সময় কাটাই বাসায় ফিরল। জিসান মনের মধ্যে শান্তি অনুভব করে, এমন শান্তি যা সে কখনো অনুভব করেনি। নেহানের সাথে কাটানো সময় ও জ্ঞান
আল্লাহর পথে আত্মসমর্পণের মুহূর্ত তার হৃদয়ের গম্ভীর প্রভাব ফেলেছে। এদিনের পরে জিসান আরও দৃঢ় প্রতিজ্ঞ হলো নিজের জীবন আল্লাহ পাকের পথে উৎসর্গ করবে। আর নেহান পাশে থাকলেও তাকে পথ দেখাবে এবং সাহস যোগাবে। দুই বন্ধুর মধ্যে সেই আন্তরিক সম্পর্ক ও আস্থা তাদের জীবনকে এক নতুন দিশা দেখাবে। নেহান অনেকক্ষণ দূরে কোচিং করতে গিয়েছিল। কোচিং শেষ করে সে ফিরছিল। হঠাৎ দূর থেকে দেখতে পেল তিনজন লোক এক মেয়েকে ঘিরে ধস্তাধস্তি করছে। নেহান দাঁড়িয়ে মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। মনের মধ্যে চিন্তা হলো, আরে মেয়েটিকে যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। সে ধীরে ধীরে কাছে গেল এবং হঠাৎ চিনতে পারল। ও এই তো সেই মেয়ে যে সেদিন কলেজের রেস্টুরেন্টে 4-5 জন ছেলের সাথে আড্ডা দিচ্ছিল। মানে মেয়েটির নাম নিধি। এখন কি করা যায়? জিসান তো কোচিং থেকে বাইক নিয়ে উল্টো পথে চলে গেছে, ওকে একটা ফোন করি। নেহান দ্রুত পকেট থেকে ফোন বের করে কণ্ঠে কড়াকড়ি ছিল। হ্যালো দোস্ত, তুই তাড়াতাড়ি ইডেন পার্কের বিপরীতে চলে আয়, কুইক, ঝামেলা হয়েছে। 2 মিনিটের মধ্যে জিসান ফোন ধরে বলে, ওকে দোস্ত, তুই 1 মিনিট দ্বারা, আমি 2 মিনিটে আসতেছি। জিসান বাইক চালানোর মধ্যে এক্সপার্ট। রিক্সার বাইক চালাতেও সে দক্ষ। ফোন পকেটে রেখে বাইকটা হালকা বেঁকিয়ে পেছনের ব্রেকটা জোরে পা দিয়ে চেপে ধরল। পেছনের চাকা স্লিপ কাটল এবং বাইক পেছনের দিকে ঘুরে গেল। জিসান এক টানা বেগে টানা শুরু করলো। নেহান তখন এগিয়ে আসে। তার চোখে রাগ আর সাহস একত্রে ঝলমল করছে। এ কি, আপনারা মেয়েটিকে নিয়ে এত ধস্তাধস্তি করছেন কেন? জানেন না বেগানা নারীকে স্পর্শ করা হারাম? 3 জন লোকের মধ্যে একজন ধমক দিল, ওই শালা হুজুর, যা ভাগ এখান থেকে, না হয় তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নেহান শান্ত থাকে না, কণ্ঠে দৃঢ়তা। আমার জীবন কি আপনার বাপের? আমার জীবন আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের হুকুম ছাড়া আপনি কেন, আপনার বাপও কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। হঠাৎ জাহিদ নামের একটা ছেলে ছুরি নিয়ে নেহানের দিকে এগিয়ে আসে। কাছে আসার সঙ্গে সঙ্গে এসে ছুরি মারতে চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে জিসান গাড়ির হর্ন চাপ দিয়ে থামালো। ছুরিধারী লোকটি চমকে জিসানের দিকে তাকালো। নেহান দেরি না করে ঝাপটে ধরে। লোকটির হাতে জোরে লাথি মারে নেহান। ছেলেটা ছুরি হাতে থাকা অবস্থায় ছিটকে গিয়ে পড়ে গেল মাটিতে। তারপর নেহান হালকা নিচু হয়ে জাহিদের পেটে অনেক জোরে লাথি মারে, ঘুষি মারে। জাহিদ সামনের দিকে বেঁকিয়ে গেল, হাতে পেটে ধরে রেখেছে। নেহান আরও এক ধাপ এগিয়ে এসে তার মাথা ধরে হাঁটু দিয়ে থুতনির উপর জোরে মারল। কাশের নামের ছেলেটা চেঁচাতে চেঁচাতে মাটিতে লুটুপুটি হয়ে যায়। নাক থেকে রক্ত বের হতে লাগলো ওর। দৃশ্যটি দেখে অন্যান্য 2 জনের লোক দৌড়াতে শুরু করে, কিন্তু নেহানের চোখে আর কোনো ভয় নেই। সাহস আর ধীরতার সঙ্গে সে দাঁড়িয়ে থাকে। জিসান পেছন থেকে দৌড়ে এসে পাশে দাঁড়ালো। 2 বন্ধু একসাথে দাঁড়িয়ে নিধির ঘিরে থাকা বিপদ দূর করে। নিধি এখন স্থির, চোখ বড় করে তাকিয়ে আছে নেহানের দিকে। নেহান এখন শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, আমি আছি। আল্লাহর পথে যারা দাঁড়ায় তাদেরকে কেউ ক্ষতি করতে পারে না। জিসান তখন নিধিকে নিরাপদ জায়গায় নিয়ে গেল আর নেহান 2 জনের দিকে সতর্ক চোখ রাখে। এই মুহূর্তে নেহান বুঝল সাহস আর ইমানের শক্তি দিয়ে যে কোনো বিপদ মোকাবেলা করা সম্ভব। নিধি তার হাত ধরে একাই কাঁপছে, কিন্তু নেহানের দৃঢ়তা এবং সাহস তার মনে সান্ত্বনা দিয়েছে। 3 জন দুষ্টু লোককে পরাজিত করে নেহান এবং জিসান একসাথে মেয়েটিকে নিরাপদে নিয়ে গেল। তারপর বাকি 2 জন লোক মেয়েটিকে ছেড়ে নেহানের দিকে ছুটে এলো মারতে। নেহান একাই 2 জনকে প্রতিরোধ করলো। সে হাতে লম্বা লোহার চেন হাতে তুলে নিয়ে তাদের উপরে জোরে আঘাত করতে শুরু করে। লাথি, ঘুষি আর চেন দিয়ে ছেলে দুটোকে অনেক মারে। অবশেষে ছেলেগুলো ছুটে পালায়। জীবন বাঁচাতে তারা কোনো মতে পালিয়েছে। জিসান অবাক হয়, নেহান এমনভাবে কাউকে মারে না। আজ নেহানের কি হলো? নেহান জিসানের দিকে তাকিয়ে থেমে দাঁড়ায়। চোখে রাগের ছায়া। সে জিসানের কাঁধে হাত রেখে বলল, শালারা পালিয়েছে। জিসান প্রশ্ন করে, নেহান, তোকে আজকে মারতে দেখে মনে হয়নি তুই মারামারি জানিস না। তুই খুব ভালো করে মারামারি জানিস মনে হয়েছে। নেহান থেমে যায়, মুচকি হেসে বলে, তুই ছিলি না, তোর সাথে থেকে জোর পেয়েছি। জিহান হাসে,
সে শক্ত করে নিহানের বুক নিজের সাথে চেপে ধরে বলল, যাক ভালো হয়েছে, মানুষের উপকারে আসলাম। দুই বন্ধু একে অপরের বুকে শক্তভাবে চাপ দিয়ে কিছু মুহূর্ত দাঁড়িয়ে রইল। জিসান নেহানের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতেই তাবলিকে সময় দিচ্ছে। সে অনেক দোয়া এবং দুরুদ শিখেছে। ইংলিশ কালচার আর অনুচিত শব্দগুলো ছেড়ে দিয়ে শুধু রাসূলের কালচার অনুসরণ করছে। সে থ্যাঙ্কস, হাই, বাই, হ্যালো সেই সকল ইহুদি বা পশ্চিমী কালচার বাদ দিয়েছে। হঠাৎ জিসান লক্ষ্য করে নিধি এখনো সেখানে দাঁড়িয়ে আছে। সে নেহানের দিকে ইঙ্গিত করে বলে জিসান বলল, মেয়েটা তো দাঁড়িয়ে আছে। নেহান চুপচাপ এগিয়ে গিয়ে বলল, কোন মেয়ে? জিসান পেছন দিকে ইঙ্গিত করে বলল। ওই দেখ। নেহান চোখ ঝাপসা করে দেখলো, হ্যাঁ নিধি, সেই মেয়েটি যার জন্য এত কিলাকিলি মারামারি হয়েছে। নিধি তাকিয়ে আছে ওদের দিকে। নেহান দ্রুত জিসানের দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ ঠিক সেই নিধি। দোস্ত তুই একটু দাঁড়া, আমি একটু কথা বলে দেখি। জিসান মুচকি হেসে বলল, তোর তো আবার মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে তুলতালামি রোগ আক্রমণ করে। ক্লাস না যেন এবার। নেহান হেসে জবাব দিল, চুপ করবি তুই, ফাইজলামি করবি তো তোকে তুলে একটা আছাড় মারবো বলে দিলাম। জিসান শুধু মুখে আঙ্গুল দিয়ে চুপ করে রইল এবং মৃদু হাসতে থাকে। নেহান লক্ষ্য করে মেয়েটির পায়ের কাছে একটি ব্যাগ পড়ে আছে। সে ধীরে ধীরে ব্যাগটি তুলে নিধির দিকে এগিয়ে গেল। নেহান মাথা নিচু করে সংযতভাবে বলল, আপু দেখুন তো ব্যাগের ভিতরে সব ঠিকঠাক আছে কিনা। নিধি কাঁদতে কাঁদতে ব্যাগ খুলে দেখে সবাই ঠিক আছে। যদি একটু দেরি হতো তাহলে ব্যাগে থাকা টাকা পয়সা হারিয়ে যেত। নিধি কাঁদতে কাঁদতে বলল, জি ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। নেহান একটু তুতলিয়ে ভয়ে বলল, আপনার বাসা কি কাছে? যেতে পারবেন তো? নিধি কাঁদতে কাঁদতে উত্তর দিল, জি পারবো। নেহান বলল, ঠিক আছে আপু আপনি বাসায় যান। মেয়েটি ধীরে ধীরে চলে গেল সেখান থেকে। নেহান আর জিসান একে অপরের দিকে তাকিয়ে হাসে। জিসান লক্ষ্য করে নেহানের হাত থেকে রক্ত পড়ছে। সে বলে, আরে তোর হাত তো দেখছি অনেকটা কেটে গেছে, চল হসপিটাল যাই। নেহান সাথে সাথে বলে, আরে ধর ওটা কিছু নয়, এমনিতেই সেরে যাবে। জিসান অবাক হয়ে বলল, সেরে যাবে মানে? নেহান হেসে বলল, হ্যাঁ দোস্ত কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, ভয় নেই। জিসান নেহানের কাঁধে হাত রেখে বলল, দোস্ত তবে আমি তো কিছুতেই তোর হাতের রক্ত ওইভাবে ঝরতে দিতে পারি না, চল হাসপাতালে। নেহান শুধু হেসে বলল, ঠিক আছে দোস্ত, তুই না থাকলে এই ঝামেলা তো কেউ সামলাতো না, চল যাই। দুই বন্ধু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বাতাসে এখন শান্তি এবং নিরাপত্তার ছোঁয়া। নিধি নিরাপদে চলে গেছে আর নেহান ও জিসান একে অপরের পাশে দাঁড়িয়ে আছে। জিসান ডাক্তারের কাছে নিয়ে যায় নেহানকে। নেহান জিসানের বাইকের পেছনে বসে দ্রুত হসপিটালের দিকে ছুটে যাচ্ছে তারা। নেহানের হাতের রক্ত আর কেটে যাওয়া ক্ষত তাকে কিছুটা ব্যথিত করেছে, কিন্তু তার ভেতরে একটা অচেনা সত্য যেন মাথায় চিন্তা আর উদ্যোগ মিলিত হয়ে ছুটছে। হসপিটালে পৌঁছে জিসান জোরে জোরে ডাক্তারদের ডাকে। নেহানের হাত দেখতে থাকে ডাক্তার সাবধানে ব্যান্ডেজ করে এবং বলে, এটা কিছু নয়, দ্রুত সেরে যাবে। ছুরি আঘাত লেগেছে, তবে যত্ন নিলে সেরে যাবে দ্রুত। জিসান ডাক্তারের বিল দেয়। তারপর ওরা দুজন হাসপাতাল থেকে বের হয়ে পড়ে। দুজনে যে যার মেসে চলে যায়। নেহান নিজের রুমে এসে গা থেকে পাঞ্জাবি খোলে। বিছানার নিচে পিস্তল রাখা, সে ওটার দিকে তাকিয়ে থাকে। সে জানালার কাছে যে দাঁড়ায়। এই শহরে এসেছে একজন পুলিশের জন্য, যে পুলিশ নেহানের বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছিল। নেহানকে খুঁজতে যায় পুলিশ ওর বাড়িতে। নেহানের বোন নাইমাকে পায় পুলিশ। তারপর নাইমাকে পুলিশ অফিসার মেরে ফেলে। নেহান কার জন্য হুজুর সেজে এসেছে এখানে? আজকের ঘটনার পর নিধির মন খুবই অশান্ত হয়ে গেছে। তার ঘর থেকে জানালা দিয়ে চাঁদটা নিধির দিকে তাকাচ্ছে, যেন কোনো রহস্যময় বার্তা পৌঁছে দিচ্ছে তার কাছে। নিধি শুতে পারছে না, ঘুম যেন তার থেকে চুরি করে নিয়ে গেছে কেউ। সে ভাবতে থাকে নেহানকে কোথায় দেখেছে, কোথায় তার মুখটা চেনা মনে হচ্ছে। হয়তো কোনো পত্রিকায় বা কোথাও চোখে পড়েছে। নেহানের মুখে দাড়ি না থাকলেও সে যেন একজন পরিচিত মাস্তানের মতো মনে হয়। নিধি আরও গভীরভাবে চিন্তা করতে থাকে, এই মাস্তান হুজুর ছেলেটি কে?
তার পরিচয় কি? যদি সত্যিই মাস্তান না হয় তাহলে কেন নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচাতে এসেছে? আর জিসান তো স্পষ্ট মাস্তান টাইপের ছেলে। সেই হুজুরও তো জিসানের সঙ্গে থাকে। সেই রেস্টুরেন্টে মারামারির সময় নেহান জিসানের সঙ্গেই ছিল। হুজুর ছেলেটিকে দেখলে মাস্তানের মতো মনে হয় না, কিন্তু নেহান অনেক স্মার্ট ও হ্যান্ডসাম। ধ্যাত, নিধি নিজেকে বলে। কি সব ফালতু ফালতু ভাবছি আমি? হাজারটা প্রশ্ন নিধির মনে জাগছে, কিন্তু কোনো উত্তর মেলাতে পারছে না। রাত পার হয়। পরের দিন বিকালে নেহান এবং জিসান দুজনই হাঁটছে। তারা গল্প করছে, তাবলিগের অভিজ্ঞতা শেয়ার করেছে। নেহান লক্ষ্য করে জিসান অনেক বদলে গেছে, আর সে দাড়ি কাটে না। দাড়ি রাখার ফলে তার মুখে ইমানি নূর ফুটে উঠেছে। জিসান শার্ট, টি শার্ট এবং জিন্স পরলেও সব সময় জিন্সটি টাকনুর উপরে গুটিয়ে রাখে। ভুলেও কখনো প্যান্ট নিচে নেমে যায় না। এই পরিবর্তন তাবলিগের সময় কাটানোর পর থেকে স্পষ্ট হয়ে উঠেছে। নেহান হেসে বলল, দোস্ত একটা কথা বলি, সত্যি জবাব দিবি তো? জিসান হেসে উত্তর দিল, বল দোষ। আমি প্রায় 1 মাস ধরে মিথ্যা বলা ছেড়ে দিয়েছি। নেহান বলে, আচ্ছা দোস্ত, একদিন বলেছিলি যে তুই একটা মেয়েকে ভালোবাসিস, মেয়েটাকে? জিসান মুখে অচেনা ভাব ধরে বলল, টাকা থাকলে পকেটে, মেয়ে আসবে রকেটে। নেহান একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? জিসান ধীরে বলল, টাকা ফুরালে মেয়েরা চলে যায় ছেলেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে। আমি বললি ছলনা, এই সবই যন্ত্রণা, ভালোবাসা নয়। নেহান হাসতে হাসতে বলল, দোস্ত গান শোনানো বন্ধ কর, ফাইজলামি সব পকেটে রাখ, আগে আমার প্রশ্নের উত্তর দে। জিসান সত্যি সত্যি বলল, যে মেয়েটা টাকার জন্য আমাকে ভালোবাসে তাকে ভালোবেসে কি করব? ভরা গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমি এখন আর কাউকে ভালোবাসি না। নেহান হেসে বলল, ও মন খারাপ করিস না দোস্ত, তোকে একটা হুজুর মেয়ে দেখে খুঁজে বিয়ে দিব, বুঝলি? জিসান মুচকি হেসে বলল, তুই যদি হুজুরনি খুঁজিস তাহলে তো আমার আরামের ঘুম হারাম হবে। সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে রাখবে। নেহান হাসতে হাসতে বলে, ঠিক আছে, এবার আর হাসিস না, চল বাসায় যাই। জিসান বলল, চল। দুজন বন্ধু হাঁটতে হাঁটতে নিজের নিজের ভাবনায় মগ্ন। নিহান ভাবলো জিসান সত্যি বদলে গেছে। ইমানি নূর তার মুখে ফুটে উঠেছে। সে এখন ভালো মানুষ। জিসান হেসে যোগ করলো, ওই শালা একদম হাসবি না, হাসলে মেরে ফেলবো। এমন সময় একটা পুলিশের গাড়ি এসে থামে ফুটপাতে। কয়েকটা দোকান থেকে রায়েজ নামের পুলিশ অফিসার টাকা ওঠাতে শুরু করে। নিহান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিসান বলে, কিরে ওই দিকে কি দেখিস? পুলিশকে দেখছি। ওর সাথে দেখা করা লাগবে। চল। দুজনে পা বাড়ায়। রাত পার হয়। সকাল 11টার দিকে নেহান তার মেস থেকে বের হলো। সূর্যের হালকা আলো ফুটে উঠেছে শহরের ধূসর রাস্তায়। নেহান একা একা হাঁটছে, নিজের মধ্যে ডুবে। রাস্তার দুই পাশে গাছপালা, ফাঁকা রাস্তায় বাতাসের হালকা আগমন, যেন সব কিছু নিখুঁতভাবে তার হেঁটে যাওয়ার আনন্দকে বাড়িয়ে দিচ্ছে। হাঁটুতে হাঁটুতে যে সে অনেক দূর চলে গেছে, তার মনে শান্তি অনুভব হচ্ছে। যার জন্য সে এসেছে তাকে পেয়েছে, শুধু সময় ও সুযোগ বুঝে রায়াসকে তুলে নিলেই হবে। হঠাৎ পেছন থেকে এক চিৎকারের শব্দ ভেসে এলো, বাঁচাও বাঁচাও। নেহান দ্রুত পেছনের দিকে ফিরে দেখে একটি মাইক্রোবাস রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। 5 জন লোক রিক্সা থেকে একটি মেয়েকে জাপটে ধরে হিসড়ে নামাচ্ছে। নেহান চমকে যায়। নেহান চিৎকার করে বলে, আরে এটা তো সেই নিধি নামের মেয়েটি। হঠাৎ মনে হলো, উফ, মেয়েটি এমনিতেই ভীত, আর যদি আজ কিছু ঘটে তাহলে কি হবে। নেহান দ্রুত পাঞ্জাবির পকেটে হাত দিল এবং ফোন বের করে জিসানকে খবর দিতে লাগলো। কিন্তু ফোনটা বন্ধ। গত রাত থেকে চার্জ না থাকায় চালু হচ্ছে না। নেহান অনেক চেষ্টা করে, কিন্তু ফোন খুলল না। নেহান ভাবে, উফ, ফোন তো খুলছে না। ওই দিকে 4 জন ছেলে, তাদের ভেতরে ফায়াজও আছে। তারা নিধিকে শক্ত করে ধরে রেখেছে। ফায়াজ তাদের দল নেতা নিধির সামনে এসে কুরুচিকর ভঙ্গিতে বলল, গত কয়েকদিন আগে তো সেই হুজুর এবং জিসান তোকে বাঁচিয়েছে, আজ তোকে কে বাঁচাবে? তোকে বলেছিলাম আমার ভাইয়ের কাছে বিচার দিস না,
তবুও দিয়েছিস, তোকে আজ নিয়েই যাব। তারা সবাই হাসতে থাকে। কথাটা বলে নিহান ফায়েজের পিছন থেকে চিৎকার করে বলল, গতকাল নিধিকে আল্লাহ বাঁচিয়েছেন, আজও ওকে আল্লাহই বাঁচাবেন ইনশাল্লাহ। দলনেতা পেছনে ঘুরে দেখে নিহান দাঁড়িয়ে আছে। ফায়েজ বলে, ও তুই? আজ তো তুই একবারেই হুজুর, আজকে তোকে কে বাঁচাবে? নিহান ধীর স্বরে বলল, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। কিন্তু নেহান কথার মধ্যেই বোঝে যে বিপদ কম নয়। পেছন থেকে দুইজন তাকে জাপটে ধরে। নেহান শক্তভাবে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে একদম নড়াচড়া করতে পারছে না। ফায়েজ মাইক্রোবাসের ভেতর থেকে হকি স্টিক বের করে নেহানের সামনে এসে দাঁড়ালো। নেহান মনে মনে দোয়া দুরুদ ও কালেমা পাঠ করতে থাকে। তারপর সাহস জুগিয়ে বলল, তোরা আমাকে যা ইচ্ছে করিস কর, কিন্তু মেয়েটিকে ছেড়ে দে। তারা সবাই কৌতূহল নিয়ে হেসে উঠল। এরপর তারা নিধির গায়ের ওড়না টেনে খুলে ফেলে দেয়। নিধি চিৎকার করে উঠল। ভয় ও হতাশার মিশ্রণ কণ্ঠে ভেসে আসছে। নেহান গভীর নিঃশ্বাস নিয়ে প্রস্তুতি নিল। তার চোখে ধীরতা, তার মন ভরপুর সাহসে। আজকের এই মুহূর্তে সে জানে নিধিকে বাঁচানো তার হাতে এবং সে কখনো হার মানবে না। ফায়াজ হকি স্টিক উঁচু করে নেহানের মাথার দিকে আঘাত করার জন্য নিধি চিৎকার করে বলে, ইয়া আল্লাহ। নেহান চোখ দুটো বন্ধ করে ধরে নিজের মনে প্রস্তুতি নিল। হকি স্টিক মাথার কাছাকাছি এসে দাঁড়ালে হঠাৎ পেছন থেকে অজানা একটি শক্ত হাত হকি স্টিককে ধরে ফেলে। নেহান চোখ খুলে সামনে তাকালো। সে অবাক হয়ে দেখলো হকি স্টিকটা ধরা আছে। তারপর পিছনে তাকায়, আর সেখানেই দাঁড়িয়ে আছে জিসান, চোখে সানগ্লাস পরে একেবারে ঠান্ডা মুখভঙ্গিতে। নেহান বলে, জিসান তুই? জিসান স্বরে ধীর এবং কিন্তু ধীরভাবে বলল, দোষ, তোর জন্য আমি জীবনও দেব, তবুও তোর কিছু হবে না। নেহান আর সময় নষ্ট করো না। সে মুহূর্তের মধ্যে তার ভয়ঙ্কর শক্তি প্রকাশ করে। হকি স্টিক তার হাতে নিয়ে ফায়েজের পেটের দিকে বাড়ি মারে। ফায়েজ হকি স্টিককে ধরে রাখতে না পেরে ছিটকে যায় এবং নেহান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। জিসানের হাত থেকে চেইনটা নিজের হাতে ধরে জিসানের পাশে দাঁড়িয়ে ফায়েজের সহকর্মী দুইজনকে একসাথে আটকে দেয়। নেহান ডান হাতে থাকা হকি স্টিকটি শক্ত করে ধরল এবং তার ডান পাশে থাকা ছেলেটা মুখে জোরে পাড়ি দেয়। ছেলেটির মুখ দিয়ে রক্ত ঝরে পড়ে। আরেকজনকে হকি স্টিকের পেছন দিয়ে হেসকে টেনে এনে মারতে থাকে। নেহানের চোখে ঝলমল করছে ভয়ঙ্কর ক্রোধে। সে কোনো কম্প্রোমাইজ করতে চায় না। নিধিকে জাপটে ধরে থাকা দুজন ছেলেকে সে দেখে। তাদের সঙ্গে রক্তের মিশ্রণ যেন আরও ভয়ঙ্কর দৃশ্য সৃষ্টি করছে। নেহান হকি স্টিকটি শক্ত হাতে ধরে একে একে তাদের আঘাত করতে থাকে। প্রথম জনের মাথায় এবং মুখে হকি স্টিক মেরেই কাট করে দিল। রক্ত ঝরে পড়ে চারপাশে। দ্বিতীয় জনের মুখে চেইন ধরা হাতের জোরে আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়ল। নেহান হেসে কণ্ঠে গম্ভীর আওয়াজ বের করে বলে, এবার আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলবার সাহস পাবি না। নেহানের প্রতিটি আঘাত নিখুন, ভয়ঙ্কর এবং মারাত্মক হতে থাকে। সে যেন কোনো যন্ত্রের মতো দক্ষ। তার হাতের গতিতে ফায়েজ ও তার দল লোকেরা একে একে পড়ে যেতে থাকে। নিধি জাপটে ধরে থাকা অবস্থায় আতঙ্কিত চোখে নেহানের দিকে তাকাচ্ছে। সে জানে নেহানের রূপ এখন একেবারে ভয়ঙ্কর। নেহান নিখুঁতভাবে আঘাত করছে, কাউকে ছাড় দিচ্ছে না। জিসানও অবাক হয়। নেহান এভাবে মারছে যেন কার ভেতরে কোনো মায়া দয়া নেই। নেহান এবং জিসান মিলেমিশে তাদের পুরো দলকে পেটালো। হকি স্টিক, চেইন, হাতের শক্তি সব মিলিয়ে যেন কোনো প্রাকৃতিক দুর্যোগের মতো তারা অবশিষ্ট 5 জনের প্রতিটি শক্তি ভেঙে দিয়েছে। রাস্তায় রক্তের চিহ্ন ছড়িয়ে পড়েছে এবং ফায়াজ সহ সকলেই আহত হয়ে পড়ে আছে। নেহান রক্তে সিক্ত হকি স্টিক হাতে দাঁড়িয়ে, তার চোখে আকাশের মতো উজ্জ্বল ক্রোধ এবং অদম্য শক্তি প্রতিফলিত হচ্ছে। তার ভয়ঙ্কর উপস্থিতি এমনভাবে ফুটে উঠেছে যে ফায়াজ এবং তার দল জানে এরা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ। শেষে নিখুঁত নেহান এবং জিসান 5 জনকে রাস্তায় ফেলে, এমনভাবে পেটালো যাতে তারা আর কখনো জীবনও কোনো মেয়ের দিকে তাকানোর সাহস করতে না পারে। নিধি ধীরে ধীরে নেহানের কাঁধে হাত রেখে শ্বাস নিল। আতঙ্ক আর প্রশান্তি মিলিয়ে তার চোখে প্রতিফলিত হচ্ছে।
নেহান তখনও শ্বাস নিতে নিতে দাঁড়িয়ে আছে। তারপর এখনও রক্তে লাল, তার চোখে আগুন, তার মনে এক অদম্য শক্তি। এই মুহূর্তে সে একেবারেই ভয়ঙ্কর, একেবারে অপরাজেয়। ফায়াজিরা পড়ে আছে মাটিতে, ওরা দুজন হাঁপাচ্ছে। নেহান তাকালো নিধির দিকে, নিধি ভয় পেয়েছে। জিসান এগিয়ে আসে, নেহান বলে, তুই এখানে কিভাবে এসেছিস? ও ভালো করেছিস। সেটাই তো, যতটুকু মনে হচ্ছে মেয়েটা বেপর্দাতে থাকে, এজন্য হয়তো ফায়াজের নজর পড়েছে। নেহান কিছু বলে না, মাটিতে তাকিয়ে দেখে নিধির ওড়না পড়ে আছে। নেহান এটা হাতে তুলে নেয়, ধুলো ঝেড়ে নিধির দিকে না তাকিয়ে ওড়না বাড়িয়ে বলে, এই নিন, নিজেকে সামলাতে পারেন না কেন? নিধি কিছু বলতে গিয়েও থেমে যায়। নিধি হাঁপাতে হাঁপাতে নেহানের দিকে তাকালো। সে বুঝতে পারছে আজ যদি এই দুইজন না থাকতো তবে তার জীবনটা অন্য খাতায় চলে যেত। কিন্তু পরিস্থিতি যতটুকু সামাল দেওয়া হয়েছে ঠিক ততটাই দ্রুত পাল্টে গেল। দূরে হঠাৎ সাইরেন বাজতে শুরু করে, পুলিশের গাড়ি ছুটে আসছে। মুহূর্তেই কয়েকটা পুলিশ ভ্যান জায়গাটা ঘিরে ফেলে। নিধির বুক কেঁপে উঠল ভয়ে। এবার কি হবে? পুলিশ অফিসার রায়াস ভিড় ঠেলে সামনে আসে। তার শত্রু গলার গর্জন শুনে আশেপাশে সবাই থমকে যায়। চোখে আগুনের ভাব এনে ঠোঁটে করার রাগ তৈরি করুন। রায়াস প্রথমেই মাটিতে পড়ে থাকা ফায়াজকে দেখে। রক্তাক্ত মার খাওয়া শরীরটা কাঁপছে ওর। ফায়াজ ওর ছোট ভাই। ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে সে যেন নিজেকে সামলাতে পারে না। আমার ভাইকে তোরা মেরেছিস? চুপ! গম্ভীর গলায় চেঁচিয়ে উঠল রায়াজ। নেহান আর জিসানের দিকে তাকিয়ে ফায়াজ তখনই বলে, হ্যাঁ ভাই, ওরা ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছিল জোর করে, আমরা বাধা দিতে আমাকে মারে। নেহান তখনও নিধির সামনে দাঁড়িয়ে আছে। জিসান দ্রুত উত্তর দিল, স্যার, আপনার ভাই এই মেয়েকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছিল, উল্টা আমাদের উপরে দোষ দিচ্ছে। বরং আমরা তাকে থামানোর জন্যই মারতে বাধ্য হয়েছি। দোষ করছে আপনার ভাই। কিন্তু রায়াজ যেন কিছুই শুনল না। চোখে তার শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। সে চিৎকার করে বলে, শালা, সাহস হয়েছে আমার ভাইকে মারার? হাবিলদার, এই তিনটাকে গাড়িতে তুলো। দুইজন পুলিশ এগিয়ে আসতেই নিধি ভয়ে নেহাজের হাত শক্ত করে চেপে ধরে। নেহান শান্ত গলায় বলল, দেখুন অফিসার, আপনি অন্যায় করেছেন। আপনার ভাই অপরাধ করেছে। একজন মেয়েকে রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করা কি বেআইনির মধ্যে পড়ে না? নিধি মুখ খোলার চেষ্টা করে, কিন্তু রায়াজ জোরে চিৎকার করে ওঠে। রায়াজ ঘুরে দাঁড়িয়ে তার দিকে তাকালো। চোখে তাচ্ছিল, মুখে করা বিদ্রুপ নিয়ে রেহানকে বলল, তুই কে? এই পোশাকে দাঁড়িয়ে আছিস কেন? হুজুর নাকি? এখানে কি করছিস? শিবিরের লোক তো, আগে হুজুরটাকে ধর। পুলিশরা ঝাঁপিয়ে পড়ে নেহানের দিকে। নিধি ভয়ে চিৎকার করে উঠল। সে বলে, না, ও কিছু করেনি, আমার জন্যই লড়ছিল, ওরা আমাকে বাঁচিয়েছে। কিন্তু রায়াজের কান যেন বধির হয়ে গেছে। সে গর্জে উঠে বলে, চুপ থাক, মেয়ে মানুষের কথা শোনার সময় নেই। হুজুর সাজে দাগিয়ে অপরাধী হয়ে ঘুরে বেড়াচ্ছিস, এটাই জঙ্গি। জিসান তখন চিৎকার করে বলে ওঠে, আমার বন্ধুকে ছেড়ে দিন অফিসার, যা করেছে আমি করেছি। ফায়াজকে মারার সিদ্ধান্ত আমার। আপনার যদি কাউকে ধরতে হয় তবে আমাকে ধরুন। কিন্তু রায়াজ কোনো পাত্তা দিল না। সে হাবিলদারদেরকে নির্দেশ দেয়, চুপ কর, তিনটাকে থানাতে নিয়ে চল। হাবিলদাররা এসে নেহান, জিসান আর নিধিকে আলাদা আলাদা করে টেনে গাড়িতে তুলতে থাকে। নিধি প্রতিরোধ করার চেষ্টা করলেও কিছুতেই পারে না। চোখে তার জল এসে ভিজে গেছে না গা। নেহান কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল চারপাশে। তার চোখের ভেতরে যেন একটা অদ্ভুত শান্তি ছিল, অথচ সেই শান্তির আড়ালে গোপন এক ঝড় জমে উঠেছে। রায়েস ভ্যানের দরজা জোরে বন্ধ করে দিল। ফায়াজ তখনও মাটিতে কাতরাচ্ছে। রায়াজের চোখে কেবল প্রতিশোধের শিখা। আমার ভাইয়ের উপর হাত তোলার ফল তোদের আজকে ভোগ করতে হবে। পুলিশ ভ্যানের ভেতরে নীরবতা নেমে আসে। নিধি চুপচাপ বসে রইল, ভয়ে শরীর কাঁপছে। তার মনে শুধু একটাই প্রশ্ন, আজ আমি কি ভুল করলাম? বাঁচতে গিয়েও কি অপরাধী হয়ে গেলাম? নেহান তখন তার পাশে শান্তভাবে বসে রইল। সে জানে এই সময়টা সহজ হবে না, সামনে আসছে অন্ধকার সময়। কিন্তু তবুও তার ঠোঁটে ক্ষীণ একটা হাসি, যেন সে আগেই বুঝে রেখেছে সত্যকে যতই লুকানো হোক একদিন তা প্রকাশ হবেই। তিনজনকে থানায় আনা হয়েছে। দিনের আলোতেও পুলিশ স্টেশনের সেলে আলো কম। চারপাশ নিস্তব্ধ, যেন শুধু তিনজনের নিঃশ্বাসে আওয়াজ কানে বাজছে।
রায় যেন থামতে জানে না, সে সহজভাবেই কাউকে ছাড়বে না। তিনজনকে একসাথে ছোট জেলে রেখেছে। দেয়ালগুলো ছেলের সীমা রেখার মতো ঘিরে আছে এবং হালকা আলো তাদের ছায়াকে দীর্ঘ করে যেন কোন ভেতরের ভয়কে প্রকাশ করছে। নিহান দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ঠোঁট অল্প খুলে যেন নিঃশ্বাস নিচ্ছে। তার চোখগুলো কঠিন কিন্তু মনোযোগের মধ্যে কিছু অদ্ভুত শিথিলতা দেখা যাচ্ছে। পাশে নিধি বসে আছে, কাঁদছে, চোখ লাল, গলা ভাঙা টাইপ শব্দ বের হচ্ছে। নিধির চোখে এমন এক ব্যথা যা শুধু শব্দে প্রকাশ করা সম্ভব নয়। সেই কান্না ভিতরে ভিতরে জমে থাকা বেদনা প্রতিটি টানে টানেই যেন ছিঁড়ে যাচ্ছে। জিসান নেহানের দিকে তাকিয়ে বলে, চিন্তা করিস না, আমি ছাড়ানোর ব্যবস্থা করছি। আমার বাবা এমপির সাথে উঠে বসে কিছু একটা করে বের হতে পারবো। নেহান তার দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু হাসিটা কোনো আনন্দের নয়, বরং হালকা অবিশ্বাস আর অনিশ্চয়তার মিশ্রণ। জিসান বুঝতে পারছে না সে হাসির কারণ। নেহান তার কথাকে পাত্তা না দিয়ে নিধির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওই মেয়ে ফায়াজেরা বারবার তোমাকে তুলে নিয়ে যেতে চায় কেন? তুমি কি ভালো পোশাক পরতে পারো না? নিজেদের শরীর দেখাও বলেই আজ ওরা মেয়েদের দিকে এগিয়ে আসে। নিধি চুপচাপ বসে থাকে। চোখের পানি থামানো সম্ভব নয়, কিন্তু মুহূর্ত পরে সে হঠাৎ কণ্ঠে চাপ এনে বলে, আমার পোশাকের জন্য নয়, বরং সত্য জানতে পেরে ওরা আমাকে মারতে চায়। ওরা আমার বোনকে সুইসাইড করতে বাধ্য করেছে। আমার বোনের নাম ছিল রিদি। আমার ছোট বোন কলেজে পড়তো। ফায়াজ তার সাথে প্রেমের নাটক করেছে, তার সাথে রুম ডেট করে সব ভিডিও করেছে। আমার বোন বোকা ছিল, সে বোঝেনি তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। নিধির কণ্ঠ ভেঙে আসে, চোখে অন্ধকারের মতো ভয়াল ছায়া। জিসান আর নেহান অবাক হয়ে তাকায় ওর দিকে। নিধি আরো বলে, হৃদের সাথে সব কিছু হওয়ার পর ফায়াজ সেটা ভাইরাল করে দেয়। সেই ভিডিও আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই দেখে, কিন্তু আফসোস ভিডিওতে ফায়াজকে দেখা যায়নি, কেবল আমার বোনকে দেখা গেছে। আমার বাবা এসব মেনে নিতে না পেরে স্ট্রোক করে, সে এখনো হসপিটালে। নিধির কণ্ঠ ধীরে ধীরে হিম শীতল হয়ে আসে, যেন প্রত্যেকটা শব্দ একটি নতুন ব্যথার মোড় খোঁজে। সে চোখ মুছে নেয়, কিন্তু চোখের ভেতর যা ক্ষত তৈরি হয়েছে তার মুছা যায় না। নেহান বুঝতে পারছে না কি বলবে। নিধি আবার বলে, পাড়া প্রতিবেশীর সবার কথা, আত্মীয়দের উপহাস, সবার হাসির খোরাক হতে না পেরে আমার বোন সুইসাইড করে। হৃদির থেকে ফায়েজের কথা জানতে পারি। তাকে মারার জন্য আমি এসেছিলাম, ওদের সাথে মিশেছিলাম, কিন্তু ওরা সবটা জানতে পারে। নিধির হাত পা কাঁপছে, সে কণ্ঠের গভীরতা দিয়ে বলতে চাচ্ছে, তার আমি যা হারিয়েছি তা আর কখনো ফিরে পাবো না। চোখের জলে যেন পুরো পৃথিবী ভেসে যাচ্ছে। নিধির কাদা আর নীরবতা যেন ঘরে বিষাক্ত বাতাসের মতো ছড়িয়ে যাচ্ছে সেলের ভিতর। নেহান নীরবভাবে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত এক ভাব। তার চেহারায় সংযমের ছাপ, কিন্তু মনে ভাঙন। সে নিধির দিকে হালকা ঝুঁকে আসে, চুপচাপ কানের কাছে বলে, আমি জানি এটি ভীষণ কঠিন, কিন্তু তুমি একা নও, আমরা একসাথে আছি। জিসান আগে সব সময় সবার জন্য শক্ত দাঁড়াতো, আজ ভেতরে এক অচেনা চিন্তার ভেতর দিয়ে চলছে। সে নেহানের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, চিন্তা করিস না, আমরা বের হব। আমার বাবা এমপির সাথে আছে, বাবা জানলে এক্ষুনি নিয়ে যাবে। নেহান তার চোখে অদ্ভুত এক আলো দেখে। সে হালকা হেসে বলল, তুই কি জানিস আজ রায়াজ ও ফায়াজ দুজনকেই মারা হবে? নেহানের এমন প্রশ্নে চমকে যায় জিসান। নিধি তখন মাথা নিচু করে বসে আছে, তার কণ্ঠ অল্প ভাঙা, গলাটাও কাঁপছে। সে বলে, ফায়াজ শুধু আমার বোনকে নয়, আমাদের পুরো পরিবারকে ধ্বংস করেছে। আমার বোন দুনিয়াতে আর নেই, আমার বাবার স্বাস্থ্য ভেঙে গেছে, আমাদের প্রতিটি দিনের শান্তি নষ্ট হয়ে গেছে। নেহান নিধির দিকে তাকিয়ে হাত দিয়ে তার কাঁধে স্পর্শ করে। এই স্পর্শে যেন কিছুটা শান্তি আসে। জিসান তখন গভীর শ্বাস নেয়, তার চোখে রাগ আর ব্যথা একসাথে। সে অনুভব করছে এখন শুধু শারীরিক যুদ্ধ নয়, বরং মনের যুদ্ধও আছে। নিধি আরও কিছুটা কণ্ঠ ভেঙে বলে, হৃদি মারা গেছে, আমি কিছুই করতে পারিনি, কিন্তু আজ যদি ওরা কেউ আমার পথে দাঁড়ায়, আমি তাদের কোনো ছাড় দেব না। নেহান তার চোখে ভয়াল ধীরতা দেখে সে নিজেই বুঝতে পারে নিধির মন এখন অটল।
জিসান তখন সেলের ভিতরে চারপাশে তাকিয়ে পরিকল্পনা করে। সে জানে এখান থেকে বের হতে হলে শুধু শারীরিক দক্ষতা নয়, বুদ্ধিও লাগবে। সে নেহান এবং নিধির দিকে তাকিয়ে বলল, আমরা বের হব। আমি দেখব কোনো অন্যায় এই শহরে অনন্তকাল বাঁচতে পারবে না। নিধি তার চোখে অদ্ভুত শক্তি খুঁজে পায়। কাদো চোখে সে হালকা হেসে বলে, ধন্যবাদ। তোমাদের মতো মানুষ থাকলে হয়তো কিছু শান্তি পাওয়া যাবে। দিন পেরিয়ে রাত আসে। থানা যেন ধীর গতিতে নিঃশ্বাস নিচ্ছে। সেলের ভেতরে থাকা তিনজন, জিসান, নেহান, নিধি, সবাই জানে এই রাত তাদের জীবনের এক নষ্ট অধ্যায়ের চূড়ান্ত পর্ব নয়। তারা জানে সামনে যা কিছু আছে তা আরও ভয়ঙ্কর, আরও অন্ধকার, কিন্তু এই অন্ধকারে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে আছে। নেহান দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে, নিধি বসে আছে পাশে কাঁদতে কাঁদতে। জিসান তাদের পাশে, চোখে অদ্ভুত তেজ। তিনজনের মধ্যে এক অদ্ভুত মিল আছে, তার হলো নিঃশব্দ প্রতিশোধ, আভাসিক কষ্ট আর এক অচেনা সাহস। এই তিনজন জানে আজকে রাতের অন্ধকারই তাদের নতুন যুদ্ধে একমাত্র সূচনা। রাতের অন্ধকারে থানার বাইরে হঠাৎ এক অদ্ভুত গোলযোগ শুরু হয়। থানার সামনে গাড়ির হর্ন আর চাকা ঘর্ষণের শব্দে পুরো এলাকা কেঁপে উঠেছে। রায়েস বসে আছে টেবিলের কাছে, হাতে ফোন, সামনে চায়ের কাপ। চায়ের ধোঁয়া ল্যাম্পের আলোর সঙ্গে মিশে বাতাসে ভেসে যাচ্ছে। সে শান্ত মনে ভাবছে আজ রাতে সব ঠিকঠাক হবে, তিনজনকে গুম করে সব শেষ করে দেব, আর তারপর আর কোনো চিন্তার কিছু নেই। কিন্তু হঠাৎ থানার বাইরে থেকে এমন এক ভিড় এবং শব্দ আসে যে রায়েজের চেহারায় শান্তি নামার সুযোগ থাকে না। সে চোখ ফাঁক করে দেখলো থানা ভর্তি লোক ঢুকছে ভেতরে। প্রথম মুহূর্তে সে ভাবলো হয়তো পুলিশ বা নতুন কোনো ব্যক্তি, কিন্তু না, তৎক্ষণাৎ বুঝতে পারে এসব সাধারণ লোক নয়। সবার মুখে মাস্ক, হাতে গান, বোমা, আগ্নেয়াস্ত্র, আর সামনের সারিতে দাঁড়িয়ে আছে বড় নেতারা। রায়েজের হৃৎপিণ্ড হঠাৎ বেড়ে গেল, হাত পা যেন নড়াচড়া করা বন্ধ করে দেয়, শরীরের সব রক্ত যেন চুপচাপ সেখানেই জমে গেছে। সে ফোনটাও ধরে রাখে, কিন্তু শব্দ ফুরিয়ে আসে। সে একটাই প্রশ্ন মনে করে, এরা কারা? এদিকে ভিড়ের ভিতর থেকে রাফি নামের ছেলেটি হঠাৎ এগিয়ে আসে। সে ধাপে ধাপে রায়েজের কাছে চলে আসে, চোখে আগুন ভাব এনে গলায় কণ্ঠস্বর জোরে টেনে কথা বলে। রায়েজ চমকে ওঠে, জিহ্বা জমে যায়। রাফি বলে, তুই আমাদের বসকে আটকে রাখছিস? তুই জানিস আমাদের বসকে? সে হলো রেড ড্রাগন গ্যাং এর লিডার। আমরা সবাই রেড ড্রাগন গ্যাং এর লোক, যার বয়ে পুরো দেশ কাঁপে। তাকে তুই ধরে এনেছিস। ড্রাগন গ্যাংয়ের নাম শোনার সঙ্গে সঙ্গে রায়েজের গলা শুকিয়ে যায়। সে চুপচাপ হয়ে যায়, হাত পা যেন কাচের মতো শক্ত হয়ে গেছে। চায়ের কাপটা ধ্বংসপ্রায় অবস্থায় টেবিলের উপর পড়ে থাকে। চোখ বড় বড় হয়ে যায়, তার ভেতর আতঙ্কের ঢেউ বয়ে যায়। সেলের ভেতরে থাকা জিসানও অবাক হয়ে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না তারা ছাড়া তো আর কেউ থামাতে নেই। তবে রেড ড্রাগন গ্যাংয়ের লিডারকে রাফি এক মিনিটের জন্যও থামেনি। সে আরও জোরে বলে, তুই কি জানিস রেড ড্রাগন কাকে বলে? যারা অন্যায় করে তাদেরকে সবার সামনে এনে ফেলে মারা হয়। পুলিশ ও প্রশাসনও ভয়ে নড়াচড়া করে না। আর কে তাদের নেতা জানিস না? রায়েস কাঁপতে কাঁপতে মুখ খুলে সে বলে, স্যার আমি তো সাধারণ তিনজনকে। রাফি তার কোমর থেকে পিস্তল বের করে রায়েজের কপালে ধরে, তারপর বলে, চুপ শালা, তোর এই থানা উড়িয়ে দিতে 2 মিনিটও লাগবে না আমার। তোর উপরে যতগুলো অফিসার আছে সবাই এসে বসের পা জড়িয়ে ধরবে। দেখ আমাদের বস দাঁড়িয়ে আছে, তাকা ওদিকে। রাফি ইঙ্গিত করে ডান দিকে। রায়েস চোখ বড় করে তাকায়। থানার আলোয় ভেসে উঠেছে হুজুরের আকৃতি, পাঞ্জাবি, টুপি, ধূসর শার্ট, মুখে নীরবতার মুখ। নেহানকে ইঙ্গিত করেছে রাফি। নেহান নীরব হয়ে দাঁড়িয়ে, কিন্তু সেই নীরবতার মধ্যে লুকানো শক্তি, ভয় এবং নৃশংসতার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। রায়াজের হাত পা একেবারে শুকিয়ে গেছে, শ্বাস নেওয়া কঠিন হয়ে গেছে। সে হঠাৎ মনে করতে থাকে এ পর্যন্ত যা যা ভুল করেছে
সব এখন তার চোখের সামনে ভেসে উঠেছে। জিসানও অবাক হয়ে তাকিয়ে থাকে ওর পাশে দাঁড়ানো নেহানের দিকে। তার বন্ধু হুজুর সেজে একজন মাফিয়া হতে পারে সে কখনো কল্পনাও করতে পারেনি। মনে মনে জিজ্ঞেস করছে, তুই বড় শক্তি কি করে এত কাছ থেকে সে দেখেছে? সেই জন্য কি নেহান মারামারি খুব ভয়ঙ্করভাবে করতো? নেহান চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠোঁটে হালকা একটি হাসি দেখা যায়। মনে মনে সে জানে এমনটা হবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথার জবাব সে আগে থেকে ভেবেছিল। রায়েজের ভীতি, জিসানের অচল অবস্থা, এইসব। রাফি আরেকটু এগোয় এবং গলায় কণ্ঠস্বর আরো ভয়ঙ্কর হয়ে যায়। তুই কি ভাবছিস আমাদের বসকে আটকানো সহজ? আজ রাতে 3 জনকে শেষ করবি, কিন্তু দেখিস আমরা জানি সব কিছু। তুই চুপচাপ না থাকলে ফলাফলের দায়িত্ব নিজের। রায়েশ কেঁপে কেঁপে কণ্ঠ বের করতে চায়, কিন্তু শব্দ আসে না। সে শুধু তাকিয়ে আছে, চোখ বড় হয়ে যাচ্ছে। কানের ভিতরে রাফি কথা বাজছে বারবার, শেষ শেষ। সেই সময় হুজুরের হুজুর নেহানের চোখে এক অদ্ভুত উন্মাদনা দেখা যায়। তার মুখে ভয়ে আর কোনো জায়গা নেই। এই মানুষটা যে সব সময় শান্ত, আজ পুরো থানাকে রীতিমতো ভয়ে গর্জন করছে। রেড ড্রাগন গ্যাংয়ের ভয়, রক্তচাপ, শক্তি সবই যেন এখানে এসে মিলিত হয়েছে। রায়েজের ভিতরে কিছু একটা ভেঙে গেছে। মনে হচ্ছে এই থানার তার জীবন সব মিলিয়ে কেবল এই মুহূর্তের জন্য। তার হাত কাঁপছে, কণ্ঠ চুপ। প্রতিটি শ্বাস যেন একটা যুদ্ধ। জিসান নেহানের কেবল বন্ধু হিসেবে এসেছিল। সে ভাবছে কেন সে স্থানে, কেন সে এত ভয় পেতে হচ্ছে। কিন্তু সবার মধ্যে একটাই স্পষ্ট ভয়, অনিশ্চয়তা এবং এক ধরনের প্যানিক। রাফি আবার এগিয়ে এসে রায়াসকে বলে, চোখ খুলে দেখ, এ হলো আমাদের বস, যে একবারে রক্তে আইনকে ভয় দেখাতে পারে, যে একবারে দৃষ্টি দিয়ে বিপদকে চিরতরে মুছে দিতে পারে। রায়াস কেবল তাকিয়ে আছে, কোনো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে সে এমন এক শক্তির সামনে দাঁড়িয়ে আছে যা তাকে ঝাপসা করে দিতে পারে, ধ্বংস করতে পারে। কিন্তু চোখে চোখ রাখার সাহসও নেই। সেল ভরে যায় এক অদ্ভুত নীরবতায়। সব ধরনের শব্দ, শ্বাস নেওয়া, পদক্ষেপ, কাঠের ঠেস সবই যেন ভয়ঙ্কর প্রতিধ্বনি করছে। হঠাৎ নেহান এক পাশে হালকা হেসে বলে, এটাই আসল খেলা। তার চোখে অদ্ভুত উন্মাদনা। মনে হচ্ছে সে খেলছে, কিন্তু খেলাটির ফলাফলের জন্য অন্য কেউ প্রস্তুত নয়। সেলের মধ্যে হঠাৎ অদ্ভুত শুনশান ভেঙে যায়। রাফি এগিয়ে আসে, গলার কণ্ঠে ভয়ঙ্কর ধীরতা। হঠাৎ সে সেলের তালায় গুলি করে। চারপাশের শব্দের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে, যা প্রতিটি কণাকে কাঁপিয়ে দেয়। ধোঁয়া আর আতঙ্কের সেল ভরে ওঠে। নেহান ধীরে ধীরে বের হয়, সে শান্ত, অদ্ভুত হাসি মুখে। মনে হচ্ছে সে আগে থেকেই এই মুহূর্তের জন্য প্রস্তুত। তার সাথে উজ্জ্বল উন্মাদনার রেখা। রাফি এগিয়ে আসে, হঠাৎ বলে, বস, ওর ভাই ফারাজকে তুলে এনেছি, পুরো থানা ঘিরে রেখেছি। নেহান হালকা হাসে, যেন এটি তার জন্য এক ধরনের খেলাধুলা। রাফি তখন নেহানের হাতে একটি ছুরি তুলে দেয়। নেহান ছুরি হাতে নেয়, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে রায়াজের দিকে। রাইস বুঝতে পারে যে এই মুহূর্তে তার জীবন বিপদে। সে হঠাৎ নেহানের পা ধরে কেঁদে ওঠে, ভয় নিয়ে বলে, স্যার আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। নেহানের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু চোখে আগুন লেগে আছে। সে ফিসফিস করে বলে, রায়াস, মনে পড়ে 10 বছর আগে তুই আমার ছোট বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছিলি? তখন তুই সিলেটে পোস্টিং ছিলি। রায়াজের পুরো শরীর কাঁপতে থাকে, চোখ বড় হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে যেন। মনে হচ্ছে সে অতীত তাকে সম্পূর্ণ গ্রাস করেছে। মনে পড়ে সব। জিসান অবাক হয়ে তাকিয়ে আছে। সে কল্পনাও করতে পারেনি যে এই রাত এমনভাবে বদলে যাবে। নিধিও চুপচাপ, ভয় আর অনিশ্চয়তার কেঁপে উঠেছে। রায়াজ কেবল কাঁদছে, প্রাণ ভিক্ষা করছে। নেহান ধীরে ধীরে রায়াজের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগ্রহ। সে মনে মনে পরিকল্পনা করেছে কিভাবে রায়াজকে মারতে হবে বিভৎসভাবে। রাফি এবং অন্যান্যরা চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ সাহস করছে না। নেহানের চোখে অদ্ভুত উন্মাদনা এবং তার হাতের
ছুরি দিয়ে ঘরে থাকা সব অশুভ শক্তিকে প্রমাণ করে। হঠাৎ নেহান ফায়াজের দিকে তাকায়। ফায়াজ শিহরিত, বুঝতে পারছে তার শেষ মুহূর্তের দিকে এগোচ্ছে। নেহান ধীরে ধীরে বলছে, ফায়াজ, তোরও সময় এসেছে, তুই প্রতিশোধের অংশ। ফায়াজ কাঁপছে, কিন্তু রায়াজ আর জিসানকে নিয়ে যে অন্য গল্প চলছে সে একেবারে ভিন্ন। রায়াজ ভয় চিৎকার করতে চাচ্ছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। নেহান উঠে দাঁড়ায়। ওর হাতে থাকা ছুরিটা রায়াজের চোখের ভেতর 1 সেকেন্ডের ভেতর ঢুকিয়ে দেয়। থানা যেন কেঁপে ওঠে। নিধি বমি করে ফেলেছে। রায়াজের চোখ থেকে ছুরি বের করে নেহান ওর গলায় ঢুকিয়ে দেয়। ফায়াজ ভয়ে কাঁপছে। রাফির দিকে তাকায় নেহান। রাফি পিস্তল তুলে দেয় নেহানের হাতে। নেহান এগিয়ে এসে ফায়াজের কপালে গুলি করে। ফায়াজ ছিটকে পড়ে দূরে। নেহান তখন জিসানের দিকে তাকায়, কণ্ঠে কোমলতার ছোঁয়া, চোখে বন্ধুত্বের রেখা। সে বলে, আমি আসলে হুজুরের ছদ্মবেশে একজন মাফিয়া ছিলাম, তবে আমি আল্লাহকে ভয় করি। তুইও বাকি জীবন এভাবে কাটাবি জিসান? জিসান অবাক হয়ে বলে, বন্ধু। নেহান ধীরে ধীরে হেসে বলল, আমি সব সময় তোর সাথে থাকবো। এখানে এসেছিলাম প্রতিশোধ নিতে, কিন্তু তোর জন্য এই পথ কঠিন, তবে তোর পাশে আমি সব সময় আছি। জিসান কাঁদছে, চোখে উচ্ছ্বাসের জল। সে বুঝতে পারছে এই মুহূর্তে সে শুধু বন্ধু নয়, সে এক নতুন জীবনের দিকে যাচ্ছে। নেহান এবার নিধির দিকে তাকায়, চোখে কোমলতা ভাব এনে ধীরে ধীরে বলে, তোমারও প্রতিশোধ শেষ। তোমাকে আমার ভালো লেগেছে। তুমি কি যাবে আমার সাথে নতুন জীবনের শুরু নিয়ে বাঁচতে? নিধি প্রথমে থমকে যায়, তার চোখে কান্নার রেখা। সে চুপ করে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর নিঃশব্দে মাথা নোয়ায়। মনে হচ্ছে এতদিনের ভয়, হতাশা সব মিলিয়ে এখন মুক্তির দিকে যাচ্ছে। নিধি হঠাৎ নেহানের দিকে এগিয়ে আসে। সে তাকে জড়িয়ে ধরে, চোখে অশ্রু আর হাসি একসাথে মিশে যায়। নিধি বলে, হ্যাঁ যাব। নেহান হালকা করে হাসে। সে জানে প্রতিশোধের পর শান্তি এসেছে। দুজন ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে উঠে হাত ধরে যেন জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। জিসান চুপচাপ দাঁড়িয়ে আছে, কাঁদছে, কিন্তু কান্নার মধ্যে এক ধরনের খুশি। সে বুঝতে পারছে এই রাত শুধু প্রতিশোধের নয়, বরং নতুন জীবনের সূচনা। নেহান ও নিধি নতুন পথের দিকে চলে যাচ্ছে। থানা শান্ত, তবে প্রত্যেকের মনে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। সব আতঙ্ক এবং উন্মাদনা মিলিয়ে এখন শুধু শিথিলতা, শান্তি এবং নতুন সম্ভাবনার আলো। গাড়ি ধীরে ধীরে চলে যায়। রাস্তায় লাইটের আলোতে প্রতিটি মুহূর্ত উজ্জ্বল হয়ে ওঠে। নেহান আর নিধি একে অপরের দিকে তাকিয়ে হাসছে। এই হাসিতে আছে নতুন জীবন, নতুন সম্পর্ক এবং প্রতিশোধের পর শান্তি। আসসালামু আলাইকুম।